হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। রাত প্রায় 2টা। অন্ধকার একটি ঘরে একজন লোক তার দুপা মেলে দিয়ে বসে রয়েছে। লোকটির হাঁটুর উপর রয়েছে একটি ল্যাপটপ। অত্যন্ত মনোযোগের সাথে এসে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে রয়েছে। লোকটির মুখ দেখা যাচ্ছিল না। ল্যাপটপের মৃদু আলো লোকটির মুখে এসে পড়ছে, তবে তার মুখটি একটি কালো মাস্ক দিয়ে ঢাকা, যেন সে নিজের পরিচয় নিজের কাছ থেকেই গোপন রাখতে চাইছে। আগন্তুক ব্যক্তিটি তার ল্যাপটপের একটি কমান্ড টাইপ করল। মূলত এটি একজনের ব্যাংক অ্যাকাউন্টের সার্ভার নাম্বার এবং কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাকাউন্টের সকল তথ্য এবং দুর্বলতা ল্যাপটপের স্ক্রিনে দেখাতে শুরু করলো। লোকটি সব কিছু দেখার পর একটু মৃদু হাসলো এবং মাথা চুলকাতে আবার ল্যাপটপের কিবোর্ডে তার হাত রাখলো। এরপর একটি মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক নামের একটি টুল চালু করলো। টুলটি চালু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ল্যাপটপের স্ক্রিনটিতে শো করলো এক্সপ্লয়েট লঞ্চ সাকসেসফুলি। আগন্তুক ব্যক্তিটি চিৎকার করে বলে উঠল, ইয়েস, আই ডিড ইট। তার কণ্ঠস্বরে তখন বিরাজ করতেছিল এক অন্যরকমের প্রফুল্লতা। কয়েক সেকেন্ড লোডিং দিয়ে ল্যাপটপ স্ক্রিনে ধীরে ধীরে একজনের ব্যাংক ডিটেলস সব কিছু আসতে থাকে এবং ব্যাংকের পুরো সার্ভারটি এখন ওই লোকটির আন্ডারে। লোকটি নির্দিষ্ট একটি ব্যক্তির ব্যাংক ডিটেলস দেখতে থাকে এবং সেখানে কবে কত টাকা এসেছে এবং ব্যাংক এবং অ্যাকাউন্ট থেকে কত টাকা ট্রান্সফার করা হয়েছে সব কিছু সে খতিয়ে দেখছে। ব্যাংক অ্যাকাউন্টটি খোলা মোহাম্মদ শাখত হোসেনের। উনি মূলত একজন এমপি, আর বর্তমানে ওনার এই ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 75 লক্ষ টাকা এবং কিছুদিন আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3,23,00,000 টাকা ট্রান্সফার করা হয়েছে কোনো এক আননোন অ্যাকাউন্টে। আগন্তুক ব্যক্তিটি কয়েকটি অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করতে থাকে এবং সেই টাকাগুলো ক্রিপ্টো কারেন্সি বিটকয়েনে কনভার্ট করে নেয়। টাকাগুলো বিটকয়েন কনভার্ট হওয়ার ফলে এখন লেনদেনগুলো ধরা খুব কঠিন হয়ে যাবে, কারণ ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে আরেকটি নির্দিষ্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, কিন্তু ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে বিষয়টা অনেক ভিন্ন। এখানে শুধুমাত্র একটি নির্দিষ্ট অ্যাড্রেসও লেনদেন করা হয়, আর যার জন্য ডিটেলস থাকে না। আগন্তুক ব্যক্তিটি ধীরে ধীরে 75 লক্ষ টাকা শাখত হোসেনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নেয়। টাকাগুলো ট্রান্সফার করা শেষে আগন্তুক লোকটি তার চালু করা মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক অফ করে দেয়। তারপর সে পুরো ডাটা রিসেট মারে এবং সাথে সাথে তার ল্যাপটপের সকল হিস্টোরি ডিলিট হয়ে যেতে থাকে। আগন্তুক ব্যক্তিটি ল্যাপটপটি শাটডাউন করে ফেলে। এরপর সে বলতে থাকে, ওয়েলকাম এভরিওয়ান ইন দ্য ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড মাফিয়া সিটি। খেলা শুরু হয়ে গেছে। রাত 3টা। ঘুমন্ত শাখত হোসেনের ঘুম ভাঙে ফোনে নোটিফিকেশন আসার সাউন্ডে। ঘুমো চোখে একরাশ বিরক্তি নিয়ে শাখত হোসেন তার মোবাইলটি হাতে নেয় এবং সেখানে দেখতে পায় তার অ্যাকাউন্ট থেকে 3 বারে মোট 74,95,000 টাকা ট্রান্সফার করা হয়েছে। শাখত হোসেনের মেসেজটি দেখে ঘামতে থাকে এবং ধীরে ধীরে কয়েকটি ঢোক গেলে পাশে থাকা ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। স্বামীকে চিন্তিত দেখে রেহানা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি এত চিন্তিত কেন? আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 75 লক্ষ টাকা ট্রান্সফার হয়ে গেছে। বলো কি? হ্যাঁ, এটাই হয়েছে। শাখত হোসেন ব্যাংকের ম্যানেজারকে ফোন করে। হ্যালো, এত রাতে ফোন করলেন যে স্যার? আমার অ্যাকাউন্ট থেকে 75 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে। এটা আমি করিনি। বলেন কি? এটা কিভাবে হলো? দাঁড়ান, আমি একটু দেখছি। এই বলে ম্যানেজার তার ডেস্কটপ ওপেন করে ব্যাংকের সব কিছু দেখাতে ছিল, কিন্তু মজার বিষয় হলো সে শাখত হোসেনের ব্যাংক থেকে যে 75 লাখ টাকা ট্রান্সফার হয়েছে এতটুকু দেখতে পারছে, কিন্তু কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে তা সে দেখতে পারছে না।
সব ডিটেলস মুছে দেওয়া হয়েছে। ব্যাংক ম্যানেজারের চোখ বড় বড় হয়ে যায়। কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখে মুখে চিন্তার ছাপ। সে ধীরে ধীরে বলে উঠল, তবে কি টাকাটা কেউ কোনো বিশেষ পদ্ধতিতে ট্রান্সফার করেছে? অর্থাৎ কেউ কি হ্যাকিংয়ের সাহায্যে এমনটা করেছে? পরের দিন সকালে একটি ছেলে রিক্সা থেকে নামে ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। তার পোশাক আশাক দেখে এতটুকু আন্দাজ করা যায় সে মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার কাঁধে একটি ব্যাগ ঝুলছে। ধীর পায়ে ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছে। ভিতরে আসার পর সে দাঁড়িয়ে যায়। পুরো ক্যাম্পাসটা খুব ভালো করে দেখতে থাকে। পরিশেষে একটি মুচকি হাসি পরিলক্ষিত হয় তার মুখে। আরও খানিকটা দূরে যাওয়ার পর সে দেখতে পারে দুটো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছেলে মেয়েদের কিছু ছোট ছোট গ্যাং বা তাদের সার্কেল। ছেলেটির নাম হলো তন্ময়। প্রত্যয় গ্রাম থেকে এসেছে পড়াশোনা করতে। ফ্যামিলির বিষয়ে খুব একটা জানা নেই। ছেলেটাকে প্রথম দেখাই কিছুটা অন্যরকম লাগছে, অর্থাৎ একেবারে সহজ সরল ব্যক্তিত্বের মনে হচ্ছে। তন্ময় কিছুটা দূরে যেতেই দেখতে পারে একদল ছেলে একটি ছেলেকে ঘিরে রেখেছে। দেখে বোঝা যাচ্ছে যে সেখানে হয়তো র্যাগিং করা হচ্ছে। তন্ময় পাশ কাটিয়ে চলে যাবে এমন সময় সে গ্রুপ থেকে তার ডাক পড়ে। তন্ময় কোনো কথা না বলে তাদের কাছে এগিয়ে যেতে থাকে। এতক্ষণ অন্য একটা ছেলেকে তারা ঘিরে রেখেছিল, এবার তারা তন্ময়কে ঘিরে রেখেছে। নাম কি? তন্ময়। আজকে কি নতুন? হ্যাঁ, আমি আজকেই প্রথম এসেছি। ও আচ্ছা, তবে পোশাকের এমন অবস্থা কেন? আসলে আমার কাছে এগুলোই আছে, আর এতটুকুই আমার সাধ্যের মধ্যে রয়েছে। দেখে বোঝা যাচ্ছে তোর সাধ্য কতটুকু। তোর মতো খ্যাতগুলা যে কিভাবে এখানে চান্স পাই আমি বুঝি না। তন্ময় কিছু বলে না, চুপ করে থাকে। এবার রাফিন বলতে থাকে, শোন, এই ভার্সিটিতে আমাদের কথাই শেষ কথা। আমাদের উপরে কেউ কোনো কথা বলে না। ঠিক আছে। রাফিন আরও কিছু বলতে যাবে, কিন্তু এমন সময় ভার্সিটির ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়ে যায়। ওরা আর ওখানে দেরি করে না। শোন, তোর ক্লাসে যা, আর কথাগুলো মাথায় রাখিস। এরপর রাফিন ও তার বন্ধুরা তাদের ক্লাসে চলে যায়। এদিকে তন্ময় তার ক্লাস খুঁজতে থাকে এবং এক পর্যায়ে সে তার ক্লাসরুম খুঁজে পায়। ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে, তবে সে খেয়াল করে ক্লাসের সবাই তার দিকে কীরকম এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তারা কোনো মানুষকে না এলিয়েনকে দেখছে। তন্ময় মাথা নিচু করে ক্লাসের সব শেষে বেঞ্চে গিয়ে বসলো। কাঁধ থেকে ব্যাগটি নামিয়ে টেবিলে রাখলো এবং ব্যাগের উপর মাথা রেখে চোখ বুজে আনমনে কিছু ভাবতে থাকলো। তন্ময় ক্লাসে প্রবেশ করার সময় খেয়াল করে রাফিন ও তার বন্ধুরা এই ক্লাসেই রয়েছে, অর্থাৎ তারা তন্ময়ের ক্লাসমেট। এতক্ষণ ক্লাসে খুব শোরগোল হচ্ছিল, তবে হঠাৎ সব কিছু থেমে গেল। হঠাৎ এমন নিস্তব্ধতায় তন্ময় সোজা হয়ে দেখে ক্লাসে একজন মেয়ে প্রবেশ করছে এবং পাশাপাশি তন্ময় ক্লাসের পরিবেশটাও দেখতেছিল এবং সে খেয়াল করে যে ক্লাসের সকল ছেলেরা এমনকি মেয়েরাও ওই মেয়েটির দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেগুলো মেয়েটির সৌন্দর্যের মাধুর্যতায় যেন মুগ্ধ হয়ে আছে, আর মেয়েগুলো যেন তুমি এত সুহাসিনী হওয়ার কারণ খুঁজছে। আর মেয়েটি আসলেই অনেক সুন্দর। তার চোখ দুইটি তার সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রায় কোমর অবধি কেশ তার, এবং তাছাড়া অবস্থায় রয়েছে যা যে কোনো ছেলের মনকে এক চোখের পলকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। মেয়েটি ফার্স্ট বেঞ্চে বসে গেল এখানে এবং দুজন মেয়ের সাথে খুব গল্প করতে শুরু করলো। ওরা তিনজন হয়তো খুব ভালো বন্ধু, তবে মজার বিষয় সে মেয়েটি কোনো ছেলের দিকে তেমনভাবে খেয়াল করেনি। তার কাছে যেন বিষয়টা স্বাভাবিক। আর এদিকে তন্ময় একবার তার দিকে দেখার পর আবার আগের মতো নিজের মাথা ব্যাগে রেখে চোখ বন্ধ করে গভীর ভাবনায় মগ্ন হয়ে যায়। চলুন মেয়েটির সাথে আপনাদের একটি পরিচয় করিয়ে দিই। আসলে মেয়েটির নাম হলো তিশা। বাংলাদেশে টপে থাকা বিজনেসম্যান আশরাফ চৌধুরীর মেয়ে সে। বাবা মার একমাত্র সন্তান হলো তিশা। ছোটবেলা থেকেই বাবার খুব আদরে সে, এবং সে ক্লাস টপারও। ছোটবেলা থেকে সে কখনো সেকেন্ড হয়নি, সবসময় ফার্স্টই হয়ে এসেছে যে কোনো পরীক্ষায়, যে কোনো ক্লাসে। সে বলতে গেলে ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে। ভার্সিটির প্রতিটা ছেলে তার জন্য পাগল।
আর একটা মজার বিষয় হলো রাফিন তিশাকে পছন্দ করে, কিন্তু যতবারই সে তিশাকে তার মনের কথা বলতে গেছে ততবারই তিশা তাকে রিজেক্ট করে দিয়েছে। বেচারা তবু হাল ছাড়েনি। কিছুক্ষণের মধ্যে ক্লাসে স্যার প্রবেশ করে। আরেকটা কথা, এই ক্লাসটা হলো সিএইচ ডিপার্টমেন্টের আর্থিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। স্যারের প্রবেশ করে দেখে ক্লাসের সবাই দাঁড়িয়ে যায়। স্যার আসার পর সবাইকে বসতে বলেন। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সবাইকে সম্পূর্ণ নতুন একটা টপিক ইথিক্যাল হ্যাকিং সম্বন্ধে কিছু ধারণা দেব। হ্যাকিংয়ের নাম শুনে সকল স্টুডেন্টের মনে এক ধরনের কৌতূহল জাগতে শুরু করলো। সবাই খুব উদ্গ্রীব হতে লাগলো। তন্ময় হঠাৎ হ্যাকিংয়ের কথা শুনে স্ট্রেট ভাবে বসলো এবং মুচকি হেসে স্যারের কথা শুনতে লাগলো। স্যার বলতে লাগলেন, আসলে হ্যাকিং মূলত দুই প্রকার। একটাকে বলা হয় ব্ল্যাক হ্যাকিং এবং আরেকটাকে বলা হয় এথিক্যাল হ্যাকিং বা হোয়াইট হ্যাকিং। যদি আরেকটু নির্দিষ্ট করে বলার চেষ্টা করি তাহলে বিষয়টা কিছুটা এরকম হবে। বর্তমান সময়ে বিভিন্ন আইটি সেক্টরগুলো এবং বিশ্ব অনলাইন প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে এবং তাদের জীবনযাত্রা সব কিছু প্রায় এখন অনলাইনের মধ্যেই রয়েছে বা তাদের কাছে থাকা কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত জীবন বললে ভুল হবে। পৃথিবীর দেশগুলো এখন তাদের সমস্ত গোপন তথ্য বিভিন্ন গোপনীয় অনলাইন স্টোরেজে স্টোর করে রাখে, যা যদি ভুলেও লিক হয়ে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে দেশের বড় ক্ষতি হবে। আর এই জিনিসগুলো হ্যাক করে সাধারণত ব্ল্যাক হেট হ্যাকার বা ব্ল্যাক হ্যাকিং কিংয়ের মাধ্যমে। এবং আমরা প্রায়ই শুনতে পাই অনেক মোবাইল ফোন, কম্পিউটার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট অবৈধভাবে হ্যাক হয়ে যায় এবং তারা নানান ধরনের বিভ্রান্তর মধ্যে পড়ে। আর এই সমস্ত বিভিন্ন দেশের তথ্যগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে এথিক্যাল হ্যাকার কাজ করে এবং এথিক্যাল হ্যাকারের মাধ্যমেই কাজ করে। অর্থাৎ যারা অবৈধভাবে কোনো কিছু হ্যাক করে তারা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং যারা সেগুলোকে রক্ষা করার জন্য সবসময় নিয়োজিত থাকে তারা হলো এথিক্যাল হ্যাকার। স্যারের কথাগুলো ক্লাসের সবাই খুবই মনোযোগ দিয়ে শুনছিল। আরও অনেক আগে থেকেই স্যারের একটি বিশেষ গুণ রয়েছে। তাহলে স্যার যখন কথা বলেন বা কোনো কিছু বোঝান তা তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং সহজ ভাষায়, যাতে করে শিক্ষার্থীরা খুবই ভালোভাবে বুঝতে পারে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তন্ময় স্যারের কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনছিল এবং মুচকি মুচকি হাসছিল। এভাবে স্যার তার ক্লাস পরিচালনা করতে থাকে এবং এক পর্যায়ে স্যার তার ক্লাস শেষ করে বেরিয়ে যান। ক্লাস শেষে সকল শিক্ষার্থী ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাসে গিয়ে বসতে থাকে এবং একে অপরের সঙ্গে আড্ডা দিতে থাকে। সন্ধ্যা 6:30। হঠাৎ একটি ছোটোখাটো ফুচকার স্টলের সামনে এসে একটি গাড়ি থামে। সেখান থেকে 3 জন মেয়ে হলো দিশা এবং তার 2 জন বান্ধবী। তার 2 জন বান্ধবীর নাম হলো রিয়া এবং দিশা। মেয়েদের ফেভারিট খাবার ফুচকা। তার নিজেদের মধ্যে অনেক ঘোরাঘুরি করে ইউনিভার্সিটির সামনে দিয়ে বাড়িতে ফিরছিল। হঠাৎ তারা লক্ষ্য করে সেখানে একটি নতুন ফুচকার স্টল হয়েছে। আর মেয়েরা আর যাই করুক ফুচকা খাওয়ার লোক সামলাতে পারবে না, তাই তারা নেমে সেই স্টলের ভিতরে গিয়ে টেবিল চেয়ারে গিয়ে বসে। যখন তারা ফুচকার অর্ডার করতে যাবে তখন ফুচকাওয়ালাকে দেখে দিশা বলে ওঠে, এই তুমি সেই ছেলেটা না যে আজ আমাদের ক্লাসে নতুন এসেছে? হ্যাঁ, আমি সেই। আসলে ফুচকার দোকানটি হলো তন্ময়ের। তুমি ফুচকা বিক্রি করো? হ্যাঁ, এভাবেই নিজের পড়াশোনা এবং নিজের খরচ চালাই। আমার ভাবতেই কেমন লাগছে, একজন ফুচকাওয়ালার সাথে আমরা আজ ক্লাস করেছি। রিয়া এবং দিশা তন্ময়কে নানাভাবে বিদ্রুপ করতে শুরু করলো। তন্ময় তাদের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ তাদের কথা শুনে যাচ্ছিল। দাঁড়িয়ে আছিস কেন? যা 3 প্লেট ফুচকা নিয়ে আয়। ওকে ম্যাম, যাচ্ছি। হ্যাঁ যা, ভালো করে বানাস। তন্ময় আর ওখানে দাঁড়ায় না, তাদের অর্ডারগুলো আনতে চলে যায়। দিশা এবং রিয়ার মধ্যে কথোপকথন চলছে। তোরা ওকে ওভাবে নাম বললেও পারতিস। তো কিভাবে বলবো, ওর মতো একটা ছোট লোক। হ্যাঁ যা, ভালো করে বানাস। আমার তো ভাবতেও কেমন লাগছে, ওর মতো একটা ছোট লোকের সঙ্গে আমরা ক্লাস করেছি। ও তো ওর কাজ করছে, চুরি তো আর করছে না। তোদের এতে সমস্যা কোথায় বল তো? এই দাঁড়া, ওর জন্য তোর এত সহানুভূতি উতলে উতলে পড়ছে কেন? ব্যাপারটা ওরকম না। সবার আগে আমরা মানুষ,
একে অপরকে সম্মান, তাদের কাজকে সম্মান করা আমাদের মানবিক দায়িত্ব। রাখ তোর মানবিক দায়িত্ব। আর শোন, জ্ঞান দিতে আসবে না একদম। তোরা ভুল করলে জ্ঞান তো দিবই। তুই একটা রাস্তার ছেলের জন্য আমাদের সঙ্গে এমন করছিস? আমি তোদেরকে ভুল কিছু বলিনি। আর এই বিষয় এখানেই শেষ কর। এই টপিক নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না এবং বলতেও চাই না। কিছুক্ষণের মধ্যেই একটি 10 থেকে 11 বছর বয়সী একটি ছেলে 3 প্লেট ফুচকা ওদের টেবিলের সামনে নিয়ে আসে এবং তাদের টেবিলে দেয়। তিশা ওই ছেলেটাকে দেখে বলে, তুমি যে এর আগে যে একজন এসেছিল, উনি কই? আসলে আপা, ভাই একটু ব্যস্ত আছে তো, তাই আমি নিয়ে আসলাম। ও আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ছোটু। ও আচ্ছা, ঠিক আছে। ছোট সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর তিশা ওদেরকে বলে, দেখ, তন্ময় হয়তো লজ্জা পেয়ে আর নিজে আসেনি, ছোটুকে পাঠিয়েছে। মানুষের কাজকে সম্মান করতে শেখ। দিশা এবং রিয়া মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর তাদের খাওয়া দাওয়া শেষ হলো এবং পেমেন্ট করার জন্য তিশা তন্ময়ের কাছে গিয়ে 1000 টাকার একটি নোট বের করে তন্ময় মাথা নিচু করে আছে। তিশা বলতে থাকে, আসলে ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কিছু মনে করো না প্লিজ। তন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলে, ওনারা তো ঠিকই বলেছে, যা সত্য তাই বলছে, আর আমি কিছু মনেও করিনি। আপনাকে ক্ষমা চাইতে হবে না। তিশা কিছুটা অবাক হয় এবং বলে, এই নাও, পুরো টাকাটাই রাখো। সরি ম্যাম, আমি এটা নিতে পারবো না। আপনাদের যা বিল এসেছে আমি ততটুকু নিয়ে বাকিটা ফেরত দিচ্ছি। আরে রাখো, আমি বললাম তো। সরি ম্যাম, এটা আমার নীতি বিরুদ্ধ। তিশা অনেকটা অবাক হয় এবং বলে, ঠিক আছে তবে। তন্ময় তিশাকে বাকি টাকা ফেরত দিয়ে বলে, এই নিন ম্যাম। আর ফুচকাগুলো কিন্তু অনেক টেস্টি ছিল। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আসছি তাহলে। এই বলে তিশা সেখান থেকে বেরিয়ে যায় এবং তার পিছে পিছে রিয়া এবং দিশাও যেতে থাকে। তাদের মনে তন্ময়ের প্রতি একটু রাগ জন্ম নেয় যে একটা ছোট লোক খ্যাতমার্কা ছেলের জন্য তিশা তাদেরকে এই কথা শোনালো। তন্ময় তিশার যাওয়ার দিকে তাকে একটু মুচকি হাসি দিল। হাসির মানে বোধহয় এমনটা ছিল, মেয়েটির ব্যবহার কত সুন্দর, যেমন দেখতে মিষ্টি তেমনি তার ব্যবহারও মার্জিত। রাত 9টা, চারিদিকে শোরগোল পড়ে যায়। বর্তমান এমপি শাকত হোসেন নিরুদ্দেশ। সন্ধ্যা থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তার পরিবারের সবাই এবং দলের সবাই খুবই চিন্তিত। এর মধ্যে খুব চাঞ্চল্যকর একটি তথ্য ভেসে আসে। গতকাল রাতে শাকত হোসেনের ব্যাংক থেকে 75 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়, যা উনি হঠাৎ শাকত হোসেন নিজেই করেননি। ব্যাংক কর্তৃপক্ষ এখনও বিষয়টি ধরতে পারেনি, কারণ এত নিখুঁতভাবে অবৈধ কাজটি করা হয়েছে। কোনোভাবে এর কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না এবং কোনো আইপিও ট্র্যাক করা যাচ্ছে না। তারপর ব্যাংক কর্তৃপক্ষ অনেক অভিজ্ঞ কয়েকজন হ্যাকারকে হায়ার করেছিল, কিন্তু তারাও কোনোভাবে সেই টাকার হদিস বের করতে পারেনি তাদের মন্তব্য মতে। আসলে যেই কাজটা করেছে সে অভিজ্ঞ একজন হ্যাকার। এত নিখুঁতভাবে এক্সপ্লোর চালু করেছে যে তার সঠিক আইডি পর্যন্ত ট্র্যাক করা যাচ্ছে না। কখনো তার লোকেশন জাপানে দেখাচ্ছে, কখনো দেখাচ্ছে আমেরিকায়, আবার কখনো কখনো দেখাচ্ছে রাশিয়া। মজার বিষয়, বাংলাদেশের কোনো জায়গায় তার লোকেশন দেখাচ্ছে না। আর যখন বিভিন্ন দেশে লোকেশনগুলো দেখাচ্ছিল তার ডিফারেন্স সময় খুবই কম, অর্থাৎ লোকেশন 1 সেকেন্ডের মধ্যে রাশিয়া থেকে আমেরিকায় চলে যাচ্ছে, আবার সেখান থেকে জাপানে, যা কখনোই সম্ভব না। এই খবরটি সামনে আসার পর সাধারণ জনগণ অনেক আতঙ্কিত হয়ে যায়। তারা ব্যাংকের উপর কোনো রকম ভরসা পায় না। অনেকে নিজের টাকা উইথড্র করতে চলে যায়, কিন্তু একবারে এত মানুষের টাকা দেওয়া তো সম্ভব নয়। এর ফলে অনেক ব্যাংক দেউলিয়ার পথে। সকালে তন্ময় ভার্সিটিতে প্রবেশ করেছে। ঘাড়ে একটি ব্যাগ ঝুলছে, পরনের কাপড় চোপড় অতি সাধারণ। এমন সময় সে দেখতে পায় যে রাফিন ও তার বন্ধুরা সামনে দাঁড়িয়ে আছে। তন্ময় তাদের সামনে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এমন সময় রাফিন ডাক দেয়, এই খ্যাত শোন। তন্ময় ওদের কথা শুনে দাঁড়িয়ে যায় এবং তাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে তারা কী কারণে তাকে ডাকছে। রাফিন আরও একবার তন্ময়ের উদ্দেশ্যে বলে,
কিরে কথা কানে যায় না? তোকে কখন থেকে ডাকছি, শোনে দিকে। তন্ময় ধীর পায়ে তাদের কাছে এগিয়ে যায়। এ কি, দেরি করলে কেন তুই? আসলে আমি বুঝতে পারিনি। ও আচ্ছা, এ রাহান, বলতো ওর সাথে কি করা যায়? আমার ক্লাসকে একটা চিঠি পাঠা। কে তোর ক্লাস জানি? ভুলে গেছিস? আরে ভুলিনি, তবে এখন মনে পড়ছে না। আরে দিশা, তিশার বান্ধবী। ও আচ্ছা, এবার মনে পড়েছে। তো চিঠি কি লিখেছিস? অবশ্যই চিঠি আমার কাছে সবসময় রেডি। বাহ, তুই তো অনেক ফাস্ট দেখছি। কথার আগে কাজ করে ফেলিস। রাহান হাসতে হাসতে পকেট থেকে একটা চিঠি বের করে রাফিনের হাতে দেয়। রাফিন চিঠিটা হাতে নিয়ে তন্ময়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওই যে দেখ, ওখানে 3জন বসে আছে না? মাঝখানে যে বসে আছে তার বাম পাশে যে আছে তাকে গিয়ে চিঠিটা দিবি। আমি কেন দিতে যাব? যার চিঠি সে দেবে। আমি দিতে বলেছি তাই দিবি, মুখে মুখে কথা বলিস কেন? সরি, আমি পারবো না। তন্ময়ের মুখে এমন কথা শুনে রাফিন সজোরে তার গালে একটা থাপ্পড় মারে। তন্ময় তার ডান গালে হাত দিয়ে থাকে। তোর তো সাহস কম নয়, আমার মুখের উপর কথা বলিস। তোকে আমি শুরুতেই বলেছিলাম যে আমি যা বলবো তাই হবে শেষ কথা। আমার কথা এখানে সবাই মেনে চলে। আর তোকে হয়তো বলা হয়নি যে আমি ভার্সিটির সভাপতির ছেলে। তো তোর কেমন অবস্থা করতে পারি এটা হয়তো তুই বুঝতে পারছিস। তন্ময় তার ডান গালে হাত দিয়ে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। ধর, ওকে দিয়ে আয় গিয়ে। আসলে যে মেয়েকে চিঠি দিতে বলেছে সে মেয়ে হলো তিশা, আর তাদের থেকে কিছুটা দূরে বসে আছে ওরা, বলতে গেলে তিশা এবং রিয়া। তন্ময় চিঠিটা হাতে নিয়ে ওদের দিকে এগিয়ে যেতে থাকে। তন্ময় ধীর পায়ে হাঁটা দেয় ওদের দিকে। আসলে ক্ষমতায় এবং অহংকার এগুলো যখন তার চরম অবস্থায় পৌঁছে যায় তখন মানুষ নিজেকে এমন কিছু ভাবতে শুরু করে যে তার উপর আর কেউ নেই। সে অপর প্রান্তে থাকা মানুষটাকে দিয়ে যা ইচ্ছে করে নিতে পারে, যেমনটা রাফিনের ক্ষেত্রে হচ্ছে। তন্ময় দিশার সামনে গিয়ে দাঁড়ায় এবং চিঠিটা দিশার দিকে বাড়িয়ে দেয়। তিশা এবং রিয়া ওর এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। দিশা চোখ বড় বড় করে তন্ময়ের দিকে তাকিয়ে থাকে। অতঃপর দিশা তন্ময়ের থেকে চিঠিটা নেয়। তন্ময় বলে, এই চিঠিটা আপনাকে ওরা দিতে বলেছে। তন্ময় হাত দিয়ে পিছনে দেখিয়ে বলে, কিন্তু সেখানে ততক্ষণে কেউ ছিল না, অর্থাৎ রাফিন ও তার বন্ধুরা সেখান থেকে চলে গিয়েছে। দিশা চিঠিটা খোলে এবং দেখতে পায়, আমি তোমাকে ভালোবাসি, তুমি অনেক সুন্দর দেখতে। এমন লেখা দেখে দিশার মাথা পুরো গরম হয়ে যায়। তন্ময়ের গালে সজোরে ও একটি থাপ্পড় মারে। তন্ময় এবার বাম গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তো সাহস কি করে হয় আমায় এগুলো কথা বলার? ছোট লোক খ্যাত ফকিরনি। তন্ময় বারবার বোঝানোর চেষ্টা করছে যে সে এমনটা করেনি এবং পিছনে আঙ্গুল তুলে বলছে যে ওরা এইটা আপনাকে দিতে বলেছিল, কিন্তু পেছনে তখন কেউ ছিল না। তোর মতো ছোট লোকরা আমার পায়েরও যোগ্য নয়। তোরা এক একটা ধান্দাবাজ। তুই জানিস আমার একদিনের খরচ তোর 1 বছরের উপার্জন। এই, তোর সাহস হয় কিভাবে দিশাকে প্রপোজ করার? তিশা কিছু বলছে না, কারণ সে নিজেই হতবাক এমন ঘটনায়। তবে তিশা পিছনে কিছুক্ষণ দেখার পর খেয়াল করে যে কিছুটা দূরে রাফিন ও তার বন্ধুরা দাঁড়িয়ে আছে এবং তারা একে অপরের দিকে তাকিয়ে হাসতেছিল। তিশার আর বুঝতে বাকি রইল না। তিশা আগে থেকেই জানতো যে রাফিনরা কেমন টাইপের। ভার্সিটিতে এখনও র্যাগিং শুধুমাত্র ওদের জন্যই। তুই জানিস আমার স্ট্যাটাস সম্বন্ধে? সত্যি, বিশ্বাস করুন, চিঠিটা আমাকে ওরা দিতে বলেছিল। নাটক করার জায়গা পাস না? ওরা তন্ময়কে আরও কিছুক্ষণ অনেক রকমের কথা শোনাতে থাকে এবং অনেক অপমানও করতে থাকে। কিছুক্ষণ পর দিশা বলে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, তবে নেক্সট টাইম এমন কিছু করলে তোর এমন অবস্থা করব যা কেউ কল্পনাও করতে পারবে না। এই বলে দিশা সেখান থেকে উঠে চলে যেতে ধরে এবং তার পেছন পেছন রিয়া এবং তিশাও যেতে থাকে। তন্ময় বাম গালে হাত দিয়ে তাদের চলে যাওয়া দেখতে থাকে। সে পেছনে তাকায় এবং কিছুক্ষণ ভালো মতো দেখার পর দেখতে পায় যে তার থেকে অনেকটা দূরে রাফিন ও তার বন্ধুরা দাঁড়িয়ে আছে এবং তন্ময়ের দিকে তাকিয়ে অট্ট হাসিতে মেতেছে। তন্ময়ের আর বুঝতে বাকি রইল না তন্ময় কি ছোট করার জন্য, অপমানিত করার জন্য এমনটা করেছে ওরা। তন্ময় আকাশের দিকে তাকালো, তারপর সে একটু মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস নিয়ে তার ক্লাসের দিকে রওনা দিল। স্যার ক্লাসে প্রবেশ করলেন। ক্লাসে সবাই
ওনাকে সম্মান দিলেন। স্যার বলতে লাগলেন, মনে আছে তোমাদের আমি কালকে সম্বন্ধের ধারণা দিয়েছিলাম? হ্যাঁ স্যার। তার আগেই আমাদের এমপি সাহেবের অ্যাকাউন্ট থেকে ৭৫ লক্ষ টাকা হ্যাক হয়ে গিয়েছে। ক্লাসে সবাই চোখ বড় বড় করে স্যারের কথা শুনছে। হ্যাঁ, আর হ্যাকিংটা করেছে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার বা ব্ল্যাক হ্যাকার। যেহেতু সে অবৈধ উপায়ে কাজটি করেছে বা অবৈধভাবে টাকাটি ট্রান্সফার করেছে, সেহেতু সে একজন ব্ল্যাক হ্যাকার। আমাদের দেশে অনেক অভিজ্ঞতা এবং ফেমাস হ্যাকার বলেছেন যে এই কাজটি করেছে সে অনেক অভিজ্ঞ এবং ধূর্ত। এমনভাবে কাজটি করেছে যে তার আইপি পর্যন্ত কেউ ট্র্যাক করতে পারছে না। দেশে সবাই এখন একটু আতঙ্কে রয়েছে তাদের ব্যাংকে রাখা টাকা নিয়ে। এমন সময় তিশা বলে ওঠে, স্যার, তাহলে আমাদের প্রশাসনেরা কি করছে? আমাদের দেশের একজন সরকারি লোক, তার সাথেই যদি এমন হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? তারা তো আতঙ্কিত হবেই, তাই না? তোমার কথা যথেষ্ট যুক্তিসম্পন্ন তিশা, তবে ওই হ্যাকারের কাজকর্ম আমাদের দেশীয় যত অভিজ্ঞতা এবং এক্সপার্ট হ্যাকাররা রয়েছে তারা সহজেই ধরতে পারবে না। ও কি এতটাই অপ্রতিরোধ্য? আমি এখন অবধি যতটুকু শুনেছি দেখেছি সেই অনুযায়ী সে আমাদের দেশীয় হ্যাকারকে অনেক অংশেই ছাড়িয়ে গেছে। সে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে যতগুলো হ্যাকিং সিস্টেম ইউজ করেছে সে সব কিছু আমাদের হ্যাকাররা এখনও শিখেই উঠতে পারেনি। ও আচ্ছা, এই ব্যাপার। স্যারের এবং তিশার মধ্যে কথোপকথন হচ্ছে। ক্লাসের সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে। তন্ময় একটু বেশি মনোযোগী। আসলে যখনই কোনো হ্যাকিং সিস্টেম বা হ্যাকিংয়ের বিষয় নিয়ে কোনো কথা হয় তখন এই ছেলেটা যেন নিজের সমস্ত মনোযোগ একটি বিন্দুতে মিলিত করে সে বিষয়টি বোঝার চেষ্টা করছে। তো চলো আমরা ক্লাসের টপিকে ফিরে আসি। আমাদের যেহেতু নতুন সিরিজ শুরু হচ্ছে এথিক্যাল হ্যাকিং নিয়ে, আজকে আমি তোমাদের বিষয়টা বোঝাবো যে কিভাবে তোমরা হ্যাকিংয়ের শেখার যাত্রাটা শুরু করবে বা এই জিনিসটা নিজের আয়ত্তে আনতে গেলে তোমাদের কি কি শিখতে লাগবে। ওকে স্যার। স্যার একটু চুপ থেকে বলা শুরু করলো। হ্যাকিং শিখতে হলে তোমাদের আগে কম্পিউটার সিস্টেম কীভাবে কাজ করে তা আয়ত্ত করা প্রয়োজন। কল্পনা করো এমন একজন লোক যিনি একটি গাড়ি সম্পর্কে সব কিছু জানেন। তিনি জানেন ইঞ্জিন কিভাবে তৈরি হয় এবং কাজ কিভাবে করে। তিনি জানেন ট্রান্সফরমেশনগুলো, তিনি জানেন সাসপেনশন সিস্টেমগুলো, তিনি জানেন কেন গাড়ির প্রতিটি স্ক্রু এত গুরুত্বপূর্ণ এবং এটি পরিবর্তন করলে গাড়ির কি ক্ষতি হতে পারে। এখন যদি তিনি চেষ্টা করেন তবে তিনি অ্যালার্ম ট্রিগার না করেই দরজা খুলতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি গাড়িটি গরম করতে পারেন, এর ইঞ্জিনের কর্মক্ষমতাও পরিবর্তন করতে পারেন, প্রায় যে কোনো কিছুই পরিবর্তন করতে পারেন, এমনকি এর প্রতিটি সুরক্ষার বৈশিষ্ট্যগুলো সারিয়ে ফেলতে পারেন। একজন হ্যাকার হওয়া সহানুভূতিটা এমনই। একজন হ্যাকার সিস্টেম সম্পর্কে এত ভালো করে জানে এবং জ্ঞানী যে সে তার প্রয়োজন অনুযায়ী সিস্টেমের যে কোনো দিকে পরিবর্তন করতে পারে। এটি কেবল নিরাপত্তার বাইরে যাওয়া নয়, বরং জিনিসপত্র পরিবর্তন করা, নতুন জিনিস তৈরি করা, এমনকি নতুন প্রযুক্তি উদ্ভাবন করা। এর সব কিছুই নির্ভর করে তুমি সিস্টেমটা কতটা ভালোভাবে বোঝো এবং তার উপর। একজন ভালো হ্যাকার হতে হলে তোমাকে কম্পিউটার কিভাবে কাজ করে তা শেখা শুরু করতে হবে। কোনো সিস্টেমকে হ্যাক করার চেয়ে সবার আগে তোমাদের বেসিক প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং দিয়ে শুরু করতে হবে। এটি ভালোভাবে শিখতে হবে এবং সম্ভাব্য বিষয়গুলো বুঝতে হবে। তারপর এইচটিটিপির মতন এইচটিটিপি সার্ভারগুলিতে এগিয়ে যেতে হবে। সার্ভারগুলো কিভাবে কমান্ড পরিচালনা করে, বার্তা কিভাবে এক পাশ থেকে অন্যদিকে যায় এবং সুরক্ষা জিনিসগুলো কিভাবে প্রয়োগ করা হয়, পাসওয়ার্ডগুলো কোথায় সংরক্ষণ করা হয়, এটি কি পারা যায় কিনা শিখতে হয়। পরবর্তীতে একজন পরিণতি হ্যাকার হওয়ার পর তুমি ধীরে ধীরে কম্পিউটারের মতন চিন্তা করতে এবং সিস্টেমকে আরও ভালোভাবে বুঝতে শিখবে। তুমি যত বেশি বুঝতে পারবে যে কোনো সুরক্ষা কিভাবে প্রয়োগ করা হয় এবং তার দুর্বলতাগুলো কি কি, তুমি তত ভালোভাবে কাজগুলোতে এগোতে পারবে। স্যারের সমস্ত কথা সবাই মনোযোগ দিয়ে শুনছিল। আসলে মানুষটা পড়ানোর দিক দিয়ে এতটা পারদর্শী যা এই গুণটা তার মধ্যে এত ভালোভাবে আছে যে তিনি যদি একটি নর্মাল কথা বলেন তাও সেই কথাটি সবাই খুব মনোযোগ দিয়ে শোনে। এরপর তিনি আরও অনেকভাবে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করে সকলকে এবং কিছুক্ষণের মধ্যেই তার ক্লাস শেষের ঘন্টা পড়ে এবং তিনি ক্লাস থেকে বেরিয়ে যান। রীতিমতো সবাই ক্লাস থেকে বেরিয়ে যায় তারপরে এবং ক্যাম্পাসে গিয়ে আড্ডা দিতে থাকে। তন্ময় ক্যাম্পাসে গিয়ে একটি ফাঁকা জায়গায় বসে আছে। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর সে তার
ব্যাগ থেকে একটি ল্যাপটপ বের করে এবং নিজের হাঁটুর উপর নিয়ে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করতে থাকে। আসলে শুধু তন্ময় বলে ভুল হবে, কারণ তন্ময় বা যারা এই সিএসসিতে পড়াশোনা করছে তাদের সবার একটি করে ল্যাপটপ রয়েছে বা থাকা ম্যান্ডেটরি, কারণ এই সেক্টরটাই কম্পিউটারের উপর। এখানে যে যত সিস্টেমকে ভালোভাবে বুঝতে শিখবে, জানতে শিখবে, এক্সপ্লোর করতে শিখবে, সে ততই এগিয়ে যাবে। ক্যাম্পাসে বসে প্রায় সবাই তাদের ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। সবাই অনেকে একে অপরের সঙ্গে আড্ডা দিতে থাকে। এমন সময় সবার ল্যাপটপ স্ক্রিনে একটি লেখা ভেসে ওঠে। দু একজনের না, সবার ল্যাপটপ স্ক্রিনে এই লেখাটা দেখতে থাকে। শুধু যে ভার্সিটির সবাই ল্যাপটপে এমনটা নয়, বাংলাদেশের সমস্ত ল্যাপটপ, কম্পিউটার এবং টিভি চ্যানেলগুলোতেও প্রথমত সব কিছু ব্ল্যাক হয়ে যায়। তারপর ধীরে ধীরে স্ক্রিনে ফেড ইফেক্টে কিছু লেখা আসতে থাকে এবং লেখাগুলো ছিল এরকম: আমি নেই আলোয়, আমি নেই আধারে, আমি আছি ঠিক সেখানে যেখান থেকে সবাই পালিয়ে বাঁচতে চায়। আমি মুখোশ পরি না, কারণ মুখটাই আমার অস্ত্র। তোমার ডিভাইসে, তোমার খামে আমি ছায়া হয়ে বসে থাকি নীরবে। আইন আমাকে খুঁজে পায় না, পাপ আমাকে ধরতে পারে না। আর তুমি তো কেবল একটা নাম, আমি যেটা মুছে ফেলি এক ক্লিকে। আমি বিচারক নই, কিন্তু রায় দিই। আমি খুনি নই, তবুও তোমার নিঃশ্বাস থেমে যায় আমার কোডে। আজ রাত 11:47 তোমার জন্য সারপ্রাইজ রয়েছে। নামটা জানতে চাও? শুধু এতটুকুই জেনে রাখো, ঘোস্ট ইজ হিয়ার। এতটুকু লেখা স্ক্রিনে চলার পর সব কিছু গ্লিচ হয়ে গেল। এরপর 404 লেখা আসতে থাকলো। এর 10 সেকেন্ড পরেই সব কিছু আবার আগের মতো হয়ে গেল। মিডিয়াগুলোতেও আবার আগের মতো নিউজ প্রচার হতে লাগলো। সবার ল্যাপটপ, কম্পিউটার স্ক্রিন আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। তবে এখন রয়ে গেল শুধু আতঙ্ক। পুরো বাংলাদেশের সাইবার কমিউনিটি যেন এক নিমেষেই উলটপালট হয়ে গেল, কারণ কেউই এখন দেশের পুরো নেটওয়ার্কিং সিস্টেমকেই হ্যাক করে নিয়েছিল এবং তারপর সে এই রহস্যময় নিউজটি চালায় সারা দেশে। পুরো লেখাটা জুড়ে এক রহস্যময় কোনো ঘটনা ঘটার ইঙ্গিত পাওয়া যায় এবং আজ থেকে 11:47 কী হতে চলেছে। ইতিমধ্যেই বাংলাদেশের সাইবার সিকিউরিটির প্রধানের কার্যালয়ের সামনে বাংলাদেশের সকল মিডিয়া পৌঁছেছে এবং সবার একটাই প্রশ্ন, কিভাবে এমনটা হলো? দেশের নেটওয়ার্কিং সিস্টেম কি এতটাই দুর্বল যে কেউই এক নিমেষেই দেশের সব কম্পিউটার, স্যাটেলাইটকে নিজের দখল করে নিবে এবং নিজের ইচ্ছে মতো আতঙ্ক ছড়ালো? আর কেই বা এমন গেস্ট? এদিকে সাইবার সিকিউরিটির প্রধান মোহাম্মদ রাসেল খুবই চিন্তিত হয়ে গিয়েছেন। উনি ওনার সকল সহকর্মী এবং বিভিন্ন পদে নিয়োজিত সাইবার যোদ্ধাদের নিয়ে দ্রুত একটু মিটিংয়ে বসেন। মিটিংয়ে উপস্থিত রয়েছেন মোট 14 জন। মূলত এই 14 জনের অধীনেই পুরো বাংলাদেশের সাইবার নিরাপত্তা রয়েছে এবং এই 14 জনের অনেক বড় বড় টিম রয়েছে মিটিংয়ে কথোপকথনে। আপনারা সবাই হয়তো জানেন যে কি ঘটনা ঘটে গেছে। একজন ব্যক্তি আমাদের দেশের পুরো সিস্টেমকে হ্যাক করে নিয়েছিল, আর আমরা কিছুই করতে পারিনি। আপনাদের এত কঠোর নিরাপত্তার বলয় ভেঙে কিভাবেও আমাদের নেটওয়ার্কে ঢুকলো? আসলে স্যার, এই বিষয়টা আমাদেরও বোধগম্য হচ্ছে না যে কিভাবে সে এত সহজে এই কাজটি করলো। আমাদের মনে হয় সে এই বিষয়ে যথেষ্ট দক্ষ একজন, তবে এখনো পুরো সিস্টেম আমাদের দখলে আছে। এখন আছে এটা না হয় বুঝলাম, কিন্তু এরপর যার এমনটা হবে না তার কি নিশ্চয়তা আছে? সবাই চুপ। ও যেভাবে হুমকি দিল, আর আজ রাত 11:47 কি হতে চলেছে, আর আমি শিওর যে এই গোষ্ঠী সাখাওয়াত হোসেনের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছে। হতে পারে স্যার। আমাদের এখন খুবই শক্তিশালী এবং দক্ষ একটি সাইবার টিম গঠন করতে হবে, বিশেষ করে এই দিকটা দেখার জন্য এবং ওই গোষ্ঠীকে খুঁজে বের করার জন্য। ইয়েস স্যার। আমরা আজ থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের সেই সাইবার টিমটি গঠন করব এবং সেখানকার প্রতিটি সদস্য হবে অত্যন্ত দক্ষ এবং এক্সপার্ট, এবং তাদের মাধ্যমে আমরা এই গোষ্ঠীকে খুঁজে বের করব। ওকে স্যার। এরপর মিটিং আরও কিছুক্ষণ চলমান থাকে এবং একটি নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়।
তারপর রাসেল একটি প্রেস মিটিংয়ের আয়োজন করে। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে মিডিয়ার মধ্যমণি হয়ে বসে রয়েছে মোহাম্মদ রাসেল এবং তার সহকারী। রাসেল বলতে থাকে, সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং জনগণ, আজকের এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের সামনে এক অনিশ্চিত ও বিপজ্জনক পরিস্থিতি নিয়ে কথা বলছি, যা আমাদের জাতির ডিজিটাল নিরাপত্তার জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত। কিছুক্ষণ আগে থেকে শুরু হওয়া এক সংঘাতময় ঘটনা আমাদের দেশের পুরো নেটওয়ার্কিং সিস্টেমকে একদম নড়বড় করে দিয়েছে, প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এর মধ্যে আবার আমাদের এমপি সাখাওয়াত হোসেনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭৫ লক্ষ টাকা অবৈধ উপায়ে কোনো এক অসাধু গোষ্ঠী ট্রান্সফার করে নিয়েছে। আমাদের দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নেটওয়ার্ক, ব্যাংকিং সিস্টেম, টেলিযোগাযোগ সেবা, মিউনিসিপ্যালিটি, এমনকি বিভিন্ন মিডিয়া ও পাবলিক সার্ভিসের তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা, এই সমস্ত ক্ষেত্রেই কিছুক্ষণ আগে এক অজ্ঞাত শক্তি হস্তক্ষেপ করেছিল এবং এটি এক প্রকার ব্ল্যাক হ্যাকিং ঘটিয়েছে, যার ফলে এই সিস্টেমগুলো কয়েক মিনিটের জন্য সময়ের জন্য ব্লক হয়ে যায় আমার এক্সের থেকে। পরবর্তীতে আমরা তা আবার নিজেদের আয়ত্তে আনি। এই সাইবার আক্রমণ এতটাই গভীর এবং সূক্ষ্ম ছিল যে আমাদের দেশে অভিজ্ঞ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তা থামাতে পারেননি। এমনকি যারা দীর্ঘ বছর ধরে কাজ করছেন তারা স্বীকার করেছেন যে এই হ্যাকার একেবারে পেশাদার ও অসাধারণ দক্ষ, যিনি একাধারে প্রযুক্তির সকল স্তরকে ছুঁতে পেরেছেন। হ্যাকিং, ডাটা এক্সপ্লয়টেশন, নেটওয়ার্কের দুর্বলতা ব্যবহার, এমনকি আমাদের নিরাপত্তা প্রোটোকলগুলিও ফাঁকি দিয়েছেন। এই ব্যক্তি বা দল দেশের তথ্য প্রযুক্তির মেরুদণ্ডের মতো কাজ করা নেটওয়ার্কগুলোর নিরাপত্তার পর্দা ভেদ করে হানা দিয়েছিল আমাদের দেশের নেটওয়ার্কিং সিস্টেমে। এখন আমাদের প্রশ্ন, আমরা কি ঠিকঠাক প্রস্তুত ছিলাম? আমরা কি যথেষ্ট সজাগ ছিলাম? এই ঘটনা আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা ডিজিটাল যুগের প্রতিদ্বন্দ্বিতায় অনেক পিছিয়ে রয়েছি। আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমে অবৈধ ৭৫ লক্ষ টাকা স্থানান্তরের ঘটনাটিও এরই অংশ মাত্র। এটি কেবল একটি অর্থ চুরি নয়, এটি আমাদের দেশের সার্বভৌমত্বের উপর এক গভীর আঘাত। যখন দেশের এক এমপির ব্যক্তিগত অ্যাকাউন্ট এমনভাবে ফাঁস হয়ে যায়, তখন সাধারণ মানুষের টাকা ও তথ্যের নিরাপত্তা কতটা বিপন্নতা বোঝা যায়। রাসেল এতক্ষণ গম্ভীর স্বরে কথাগুলো বলে, একটু থেমে যায়, তারপর আবার বলা শুরু করে। আমি জানতে চাই, আজই আমরা একটি বিশেষ সাইবার নিরাপত্তা টিম গঠন করেছি, যাদের দায়িত্ব হবে এই গোস্ট হ্যাকারকে খুঁজে বের করা এবং দেশের নেটওয়ার্ক নিরাপত্তা পুনরুদ্ধার করা। আমরা সর্বোচ্চ প্রযুক্তি এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কাজ করব, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এক্ষেত্রে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি জনগণকে অনুরোধ করব, যে কোনো সন্দেহজনক অনলাইন কার্যকলাপের তথ্য আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের দেশের ডিজিটাল নিরাপত্তা সবার নিরাপত্তা। রাসেল উক্ত কথাগুলো বলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এরপর সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করেন। স্যার, দেশের পুরো নেটওয়ার্ক সিস্টেম একেবারে হ্যাক হওয়ার কারণ কি? আমাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল ছিল? এটি একটি জটিল এবং উচ্চ প্রযুক্তির হামলা ছিল, যা আমাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিকগুলোকে বের করে এনেছে। যদিও আমাদের নিরাপত্তা ব্যবস্থাগুলো ছিল অনেক শক্তিশালী এবং সূক্ষ্ম, কিন্তু এই হামলাটি এতটাই পরিকল্পিত এবং সূক্ষ্ম ছিল যে তা অনেক স্তরের নিরাপত্তা ফাঁকি দিয়ে আমাদের সিস্টেমের ভেতরে প্রবেশ করেছিল। আমরা এই দুর্বলতাগুলো চিহ্নিত করে তা দ্রুত সংশোধন করার কাজ করছি। স্যার, এই গেস্ট হ্যাকার কি একাই কাজ করছে নাকি একটি বড় দলের অংশ? আমাদের তদন্ত এখন চলমান। যেহেতু হামলা এতটাই জটিল, তাই এর পিছনে এক বা একাধিক অত্যন্ত দক্ষ ব্যক্তি বা গ্রুপের হাত থাকতে পারে। আমরা সাইবার গোয়েন্দা দল গঠন করে কাজ শুরু করব এবং খুব শীঘ্রই এর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আমরা সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য আরও কঠোরভাবে জোর দিচ্ছি। একই সঙ্গে আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা চালু করব, যাতে তারা ফিশিং, ম্যালওয়্যার এবং অন্যান্য সাইবার ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন হয়। স্যার, এই গোস্টকে ধরতে কত সময় লাগবে বলে আপনি আশা করেন? আমরা ইতিমধ্যেই অত্যন্ত দক্ষ এক বিশেষ সাইবার টিম গঠন করার উদ্যোগ নিয়েছি এবং খুব শীঘ্রই আমরা তাদের নিয়োগ দেব। তারা 48 ঘন্টার মধ্যে কার্যকর ও
অগ্রগতি দেখাবে বলে আমি আশা করছি। তবে এই ধরনের হামলা তদন্ত এবং প্রতিরোধের সময় লাগে, তাই আমাদের ধৈর্য ধরতে হবে। স্যার, এই গোস্ট হ্যাকার কি দেশের কোনো অভ্যন্তরীণ ব্যক্তিরই কাজ হতে পারে? আমাদের তদন্ত চলছে, তাই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে যে কোনো সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, অভ্যন্তরীণ কিংবা বহিরাগত। আমরা কোনোভাবেই নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফোকরে কাউকে মাফ করব না। স্যার, যখন গোটা সিস্টেম হ্যাক হয়েছিল এবং সকল টিভি চ্যানেল এবং সব রকমের ল্যাপটপ কম্পিউটার একটি লাইন দেখাচ্ছিল যে আগে 11:47 কিছু একটা হতে চলেছে, এই বিষয় নিয়ে কি কোনো চিন্তা ভাবনা আপনারা করেছেন? আসলে এই সময়টাতে কিছু একটা হতেও পারে এবং আমরা যথেষ্ট রকম চেষ্টা করতেছি এবং চেষ্টা করব কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়া থেকে আটকাতে। আবার এমনটাও হতে পারে যে সারা দেশে জনগণের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য এমনটা করা হয়েছে। আসলে এসব গোষ্ঠীর কাজে এরকম একটি দেশের মধ্যে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং তাদেরকে আতঙ্কে রাখা। আশা করতেছি আমরা সব ধরনের সমস্যার সম্মুখীন খুব ভালোভাবে করবে এবং গোস্ট নামের অস্তিত্বকে খুব শীঘ্রই আইনের আওতায় আনব। তো আজকের জন্য এতটুকুই, এবং এখন আমাকে অনেক কাজ করতে হবে এবং অনেক কিছু দেখতে হবে। তো ভালো থাকবেন আপনারা সবাই। প্রেস মিটিং সেখানে সমাপ্ত হয়ে যায় এবং আজকের করা সমস্ত প্রশ্নের উত্তর এবং রাসেলের এবং ওর টিমের কিছু সতর্কবার্তা মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণের কাছে ছড়িয়ে পড়তে থাকে। প্রেস মিটিংয়ের পরপরই অস্থির পরিবেশ, রাসেলের কণ্ঠে দৃঢ়তা কিন্তু ভিতরে এক ধরনের চাপ বিরাজমান, আর গেস্ট যেন ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে তার আশেপাশে, তার নেটওয়ার্কের আশেপাশে। প্রেস মিটিং শেষ হতেই বাইরে গুঞ্জন, ক্যামেরার ফ্ল্যাশ আর সাংবাদিকদের চেঁচামেচি মিলেমিশে এক ধরনের অস্থির শব্দ তৈরি করেছে। রাসেল চুপচাপ মাইক্রোফোন থেকে সরে গিয়ে পাশের দরজা দিয়ে বের হয়ে গেল। তার পেছনে পেছনে দুজন সাইবার নিরাপত্তা কর্মকর্তা। স্যার, আমাদের কন্ট্রোল রুমে আবারও অ্যালার্ট গেছে। মনে হচ্ছে গোস্ট এখনও সিস্টেম স্ক্যান করছে। প্রেস মিটিং ওর জন্য সিগন্যাল ছিল থামানোর, কিন্তু ও তো মনে হয় আবার হামলা করবে আমাদের নেটওয়ার্ক সিস্টেম। রাসেল দ্রুত কন্ট্রোল রুমে যায় এবং দেখতে পাই বড় বড় স্ক্রিনে লাল লেখা জ্বলছে, আনঅথরাইজ অ্যাক্সেস ডিটেক্টেড, ফায়ারওয়াল বেস উইল বি ব্লকড। এই লেখাটি দেখে কন্ট্রোলারের উপস্থিত সকলে অনেকটা ভয় পেয়ে যায়। রাসেলের কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরতে থাকে। সাইবার মন্ত্রণালয়ে কর্মরত সমস্ত সাইবার যোদ্ধারা তাদের কম্পিউটার এবং ল্যাপটপ স্ক্রিনের সামনে বসে এবং অ্যাটাক টিমে থামানোর চেষ্টা করে। সিনিয়র অ্যানালিস্ট আরিশা বলেন, স্যার, ওরা 0 ডে এক্সপ্লোড ব্যবহার করেছে। আমাদের ডাটাবেজের কোনো প্রতিরোধ বর্তমান নেই। ব্যাকডোর দিয়ে ঢুকেছে ওরা আমাদের সফটওয়্যার সিস্টেমে। ওর ওই 0 ডে এক্সপ্লয়েটের প্রতিরোধ তৈরি করতে কতক্ষণ লাগবে? হয়তো 1 ঘন্টার বেশি না। ওকে, ফাস্ট করো। রাসেল উপরোক্ত কথা বলে এবং হঠাৎ করে সাইবার মন্ত্রণালয়ের সকল লাইট, ল্যাপটপ, কম্পিউটার বন্ধ হয়ে যায় এবং তাদের ওখানে যত আইপিএস এবং জেনারেটর সিস্টেম ছিল সমস্ত কিছু কাজ করা বন্ধ হয়ে যায়। তাদের মন্ত্রণালয়ের পুরো সিস্টেমটি কেউ এমনভাবে হ্যাক করেছে, সেখানকার সমস্ত লাইট, বাল্ব, ফ্যান, এমনকি সিসিটিভি পর্যন্ত সেই হ্যাকারের আন্ডারে চলে গেছে। এমন অবস্থা থেকে রাসেল অনেকটা ঘাবড়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে কিভাবে সম্ভব এগুলো, এবং হঠাৎ করে সেখানকার মেইন স্ক্রিন অর্থাৎ সবথেকে বড় কম্পিউটারে এলইডি স্ক্রিনটি অন হয় এবং সেখানে একটি ভিডিও আসতে থাকে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি রুম যেটা পুরোটাই একটি লাল আলোতে ভরা এবং সামনে একটি চেয়ার রাখা রয়েছে। কয়েক সেকেন্ড পর একজন হ্যাকার মাস্ক পরিহিত ব্যক্তি রুমটিতে প্রবেশ করে। রাসেল সহ সবে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখছে। লোকটি খুব ধীর পায়ে সামনে থাকা চেয়ারে এসে বসলো, তার মাথাটা নিচু করে, এবং কয়েক সেকেন্ড পর সে মাথাটা তুলল এবং স্ক্রিনের দিকে তাকিয়ে তার হাত নাড়তে থাকলো এবং বলতে শুরু করলো, হ্যালো মিস্টার রাসেল, হাউ আর ইউ? আপনি হয়তো এখন ভাবছেন যে কে আমি, বা কেনই বা আমি আপনাদের পিছনে পড়েছি, বা আপনাদের দেশের এই পুরো সিস্টেমের পেছনে পড়েছি। তো শুনুন, আমি হলাম ঘোস্ট।
আর আমি দেশের কোনো ক্ষতি করছি না, আমি দেশকে রক্ষা করছি। কারণ আপনি যেভাবে তিলে তিলে অপরাধ করে চলেছেন, দেশের পুরো সিস্টেমকে বিপদে চালিত করেছেন, তা দেশকে বড় রকম এক হুমকির মুখে ফেলছে। বেশি কিছু বলবো না, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমি শুধু আপনাকে আমার শক্তির পরিচয় দিলাম। আমি আপনাকে আমার ব্রেনের ক্ষমতা সম্বন্ধে একটা ধারণা দিলাম মাত্র। আপনাদের পুরো কন্ট্রোল রুমের সিস্টেম হ্যাক করা আমার কাছে কোনো বিষয় না। খুব শীঘ্রই দেখা হবে আপনার সঙ্গে, এবং সেটা হয় আপনার শেষ দেখা হবে, আর না হয় আমার। তো চলুন, আপনি আপনার মতো খেলুন আর আমি আমার মতো। তা এখনকার মতো সিস্টেমটিকে আমি ছেড়ে দিচ্ছি। চেষ্টা করুন কত বড় প্রতিষেধক আপনি আনতে পারেন আমার ভাইরাসগুলোর। হঠাৎ করে স্ক্রিনটি অফ হয়ে যায় এবং ধীরে ধীরে কন্ট্রোল রুমের সমস্ত কম্পিউটার, ল্যাপটপ আবার আগের মতো হয়ে যায় এবং যত ডিভাইস ছিল সব কিছু আবার আগের মতো কাজ করতে থাকে। রাসেল সহ তার অ্যাসিস্ট্যান্ট সবাই অবাকে চরম সীমায়। সবার চোখে মুখে বিস্ময়ের ছাপ থাকলেও রাসেলের চোখে মুখে ছিল ভয়ে। বিকেলবেলা দিশা এবং রিয়া একসাথে বসে গল্প করছে। এই চল না ফুচকা খেয়ে আসি। অর্ডার কর। আরে না, চল নিজেরা গিয়ে খেয়ে আসি। কই থেকে? সেদিন যেখান থেকে খেলাম ওখানেই। কোন জায়গার কথা বলছিস তুই? এ দাঁড়া, তুই কি ওই ছোট লোকটা স্টলের কথা বলছিস? কতবার বলবো তোরে, মানুষকে সম্মান দিতে শেখ। তোরা গেলে যা, আমি যাব না। আরে চল তো, মজা হবে অনেক, আর ওর ওখানকার ফুচকা অনেক টেস্টি। না, আমি যাব না। তিশা অনেক জোরাজুরি করার পর তারা রাজি হয় যাওয়ার জন্য। এরপর তারা তাদের গাড়িতে করে তন্ময়ের ফুচকার দোকানের উদ্দেশ্যে রওনা হয়। বিকেলে নরম রোদে শহরের ব্যস্ত রাস্তার মাঝে একটা ছোট্ট ফুচকার দোকানটা তেমন চোখে পড়ার মতো না, কিন্তু তন্ময়ের হাতে বানানো ফুচকা খেতে শহরের অনেকেই এখানে আসতে পছন্দ করে। আজও দোকানের সামনে কয়েকজন দাঁড়িয়ে, কেউ হাসছে, কেউ বা প্লেট হাতে চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ আবার ফুচকা খেতে খেতে আড্ডা দিয়েছে একে অপরের সাথে। তখনই একটা কালো রঙের একটা প্রাইভেট কার এসে থামলো দোকানের সামনে। গাড়ি থেকে নামলো তিশা, রিয়া আর দিশা। তিনজনের চোখে মুখে যেন একটু আলাদা আলাদা এক্সপ্রেশন। তিনজনে গিয়ে তন্ময়ের ছোট্ট দোকানে গিয়ে বসলো। তন্ময় ওদেরকে আবার তার দোকানে দেখে কিছুটা অবাক হয়, কারণ এত নামি দামি পরিবারের মেয়ে রাস্তার পাশে দোকান থেকে ফুচকা খেতে এসেছে। আসলে অবাক করা বিষয়। তিশা মুচকি হেসে বলল, তাহলে কি বলিস, অর্ডার করেই ফেলি? দিশা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, যদিও এখানে আসার আমার কোনো রকম ইচ্ছা ছিল না, একমাত্র তোর জোড়াজুড়িতেই আসতে হলো। রিয়া কিছুটা বিদ্রুপের সুরে বলল, জানি না তুই কি পেয়েছিস এই রাস্তার ফুচকার মধ্যে। তন্ময়, যিনি দোকানে পেছনে দাঁড়িয়ে ফুচকা সাজাচ্ছিলেন, সেই কথাগুলো ভালো করে শুনতে পেল। কথাগুলো শুনে তার মুখে কোনো প্রতিক্রিয়া আসলো না, বরং 3টি প্লেটে ফুচকা সাজিয়ে তাদের দিকে এগিয়ে যেতে থাকলো। তন্ময়কে আসতে দেখে তিশা বলে, আমরা তো এখনো অর্ডারই করলাম না, এর মধ্যে তুমি নিয়ে চলে এলে। আসলে আপনাদের দোকানের ভেতর আসা দেখে আমি বানানো শুরু করে দিয়েছিলাম, তাই নিয়ে আসলাম। আপনাদের জন্য মশলাটা আজ একটু আলাদা করে দিয়েছি। তিশা হেসে তার প্লেট থেকে ফুচকা তুলে নিল এবং ফুচকা খাওয়ার পর কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো, ওয়াও, দারুণ হয়েছে, অসাধারণ বানিয়েছো। তিশার কথা শুনে রিয়া এবং দিশাও খেতে শুরু করে এবং যার স্বাদ এতটাই ভালো ছিল যে তারা আর তন্ময়কে কোনো অপমান করার কারণই খুঁজে পাচ্ছিল না, তাই চুপচাপ করে খেতে থাকে। দিশা ভুরু কুঁচকে বলল, ফুচকাগুলো খুব একটা খারাপ না। এরপর তাদের মধ্যে আরও অনেক ধরনের কথাবার্তা, গল্প গুজব হতে থাকে। কথাবার্তা চলাকালীন সময়ে হঠাৎ রিয়া কৌতূহল ভরে বলল, আচ্ছা খবর দেখেছিস ওই পোস্টারের কথা? গোস্টের ঘোষণা ঠিক 11:47 কিছু একটা হতে চলেছে বলে দিয়েছে সে হ্যাকার। তন্ময় চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু কথাটা শোনার পর মাথাটা তুলে তাকালো তাদের দিকে, চোখে এক ঝলক কৌতূহল তার। এরপর আবার ফুচকা তৈরিতে মনোযোগ দিল। তিশাও কিছুটা বিস্ময় নিয়ে বলল, হ্যাঁ দেখেছি, তবে সাইবার
প্রতিমন্ত্রী রাসেল প্রেস মিটিংয়ে কিছুই পরিষ্কার করে বলেনি, শুধু বলেছে আতঙ্ক ছড়ানোর জন্য হতে পারে এমন নেটওয়ার্ক এই টাকিং। দিশা কাঁধ ঝাঁকালো এবং তাচ্ছিলের সুরে বলল, আমার মনে হয় এগুলো সব নাটক, খবরের হেডলাইন বাড়ানোর জন্য বানানোর ড্রামা করছে ওরা সবাই। দিশা হালকা গম্ভীর হয়ে গেল এবং বলল, ড্রামা হলে ভালো, কিন্তু যদি সত্যি কিছু হয়, সারা দেশের নেটওয়ার্ক যদি আবার ডাউন হয়ে যায়? তন্ময় এবার শান্ত গলায় বলল, যেটাই হোক 11:47 সবাই টের পাবে, আর তখন হয়তো হাসি থাকবে না কারো মুখে। তিনজনই থমকে গেল তন্ময়ের কথা শুনে। তন্ময়ের দিকে তাকালো তারা। তন্ময়ের চোখেও যেন কোথাও এক অদ্ভুত গভীরতা, যেটা দিশা বুঝতে পারল। রিয়া আর দিশা শুধু উপহাস করলো। দিশা হেসে বলল, ওহ দেখ, এখন আবার ভবিষ্যৎবাণী করছে ফুচকোওয়ালা। তন্ময় আর কিছু বলল না, শুধু ফুচকার মশলা মিশিয়ে যেতে লাগলো, যেন প্রতিটা শব্দ তার মাথায় গোপনে কোনো মানচিত্র এঁকে দিচ্ছে। সাক্ষাতের পাশাপাশি আরও দুজন মানুষ অপহরণ হয়েছে, যারা নিজেরাও অনেক নামি দামি এবং দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে নিয়োজিত। একজন হলেন ডিআইজি আলতাফ, আরেকজন বিখ্যাত বিজনেসম্যান শরীফুর। রাত 11:05 অন্ধকার একটি ঘরে চেয়ারে বসে রয়েছে মাঝবয়সী একজন লোক। ঘরটিতে এক প্রকার লাল আলো জ্বলছে আর নিভছে। লোকটির চোখে মুখে এক ধরনের চিন্তার ভাঁজ। কপাল কুঁচকে লোকটি বলল, যে আমার তৈরি করে এই মাফিয়া ওয়ার্ল্ডে একজন হ্যাকার হয়ে হানা দিচ্ছে। আমার খুব কাছের তিনজন লোক সাখাওয়াত, শরীফুল, আলতাফ কয়েকদিন ধরে নিখোঁজ। আমি শিওর তারা ওই গোস্টের কাছে আছে। আমার লোকেরা তাদের এত খোঁজার পরও পাচ্ছে না। তবে কি এবার কেউ এসেছে আমার সাথে সমানে সমানে পাঙ্গা নিতে, আমার এই রাজত্বের দখল নিতে? তিলে তিলে গড়ে তোলা আমার এই সাম্রাজ্য কি এক নিমিষে ধ্বংস হয়ে যাবে তাহলে? কিছুক্ষণ পর হঠাৎ করে লোকটি জোরে জোরে হাসতে থাকলো এবং বলতে লাগলো, আমার এই সাম্রাজ্য ধ্বংস করবে এমন কোনো লোক এখনো জন্মায়নি। আমার এই অবৈধ মাফিয়া সিটি আমি তৈরি করেছি আমার তীক্ষ্ণ ব্রেন দিয়ে, যেখানে প্রতিটা পদে পদে আমিও ব্যবহার করেছি অনেক এক্সপ্লয়েট, 0 পয়েন্ট, প্রোগ্রামিং, কোডিং। এই মাফিয়া সাম্রাজ্য কোনো সাধারণ সাম্রাজ্য নয়, এক বিশাল সিস্টেমের ব্ল্যাক হ্যাকিংয়ের সমন্বয়ে গঠিত। হঠাৎ করে রুমের লাইটগুলো সাদা হয়ে গেল। এবার লোকটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। লোকটি কি ভয়ানকভাবে হাসছে। আর আরে আরে, এ তো রাসেল, বাংলাদেশের সাইবার প্রতিমন্ত্রী। আর এ তো এতক্ষণ এগুলো কি বললো, মাফিয়া সাম্রাজ্য? তবে কি রাসেল কোনো অসাধু ব্যক্তি? সে কি কোনো ব্ল্যাক মাফিয়া বা ব্ল্যাক হ্যাকার? গোস্ট কি তবে তার ভিডিওতে রাসেলের কথাই বলেছিল? রাসেলকেই কি সে হুমকি দিয়েছিল? হ্যাঁ, রাসেল হলো সেই ব্ল্যাক মাফিয়া যাকে গোস্ট নিশ্চিহ্ন করতে চাই। রাসেল হলো একজন ব্ল্যাক হ্যাকার এবং একজন অবৈধ মাফিয়া, যে কিনা দেশের সব ধরনের অপরাধমূলক কাজ সংগঠন করে। কিন্তু মুখোশের আড়ালে যে সবার চোখে দেশের সাইবার প্রতিমন্ত্রী, অর্থাৎ দেশের নেটওয়ার্কিং সিস্টেমকে রক্ষা করা তার কাজ। কিন্তু এই সুযোগ নিয়ে সে বাংলাদেশের রেলপথ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এয়ারপোর্ট, স্টেডিয়াম, বিভিন্ন ব্যাংক থেকে অনেক টাকা লুটপাট করেছে। আর সরকার এর বিষয়ে কিচ্ছু জানে না। জানবে বা কী করে? এদেশের সমস্ত সিস্টেম যেখান থেকে চালিত হয় সেখানেই তো প্রধান হয়ে বসে আছে এই রাসেল। দেশের সকল তথ্য তার কাছে আসে। সাক্ষাৎ হলো রাসেলের খুবই কাছের লোক, যে কিনা এখন নিখোঁজ রয়েছে। অন্যদিকে এখন প্রশ্ন থেকে যায় গোস্টকে নিয়ে। রাসেল না হয় এক খারাপ মাফিয়া, অর্থাৎ দেশদ্রোহী, তবে এই গোস্টকে আর সেই বা কেন রাসেলকে মারতে চাই? সে কি দেশের ভালো করতে চাই? দেশকে অপরাধমুক্ত করতে চাই? যদি চাই, এতে তার স্বার্থ কি? শুধু কি দেশপ্রেম, নাকি লুকিয়ে রয়েছে অনেক বড় কোনো কারণ? সবটা যেন এক প্রকার রহস্যে পেঁচিয়ে যাচ্ছে। সহজ সহজ সমীকরণগুলো রহস্যের বেড়াজালে জটিল হয়ে পড়ছে। এর সমাধান কি আদৌ মিলবে, নাকি সমাধানবিহীন থেকে যাবে এই অঙ্কগুলো? এদিকে রাত 11:47 বাজতে আর 1 মিনিট বাকি। রাসেল এবং তার টিম মেম্বাররা কন্ট্রোল প্যানেলে নিজেদের ল্যাপটপ, কম্পিউটার স্ক্রিনে সবসময় নজর রাখছে। রাসেল পুরো বিষয়টি খুব কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। সে মনে মনে
বলছে। এবার দেখি তুই কিভাবে আমাদের সিস্টেমে ঢুকিস গোস্ট। তুই হয়তো জানিস না আমার ক্ষমতা, আমার হ্যাকিং স্কিল সম্বন্ধে। 11:47 বাজতে আর মাত্র 50 সেকেন্ড বাকি। হঠাৎ করে সিনিয়র সাইবার অফিসার অফ বাংলাদেশ আরিশা বলে চিৎকার করে উঠল, স্যার, আমাদের সিস্টেমের আবার অ্যাটাক হয়েছে। ধীরে ধীরে সমস্ত অ্যাক্সেস আমাদের হাত থেকে সরে যাচ্ছে। রাসেল অবাক হয়ে যায় এমন কথা শুনে। সে এবার নিজে তার ল্যাপটপটি হাতে নিয়ে দেখে যে এবারের এক্সপ্লয়েটটি গতবার গুলোর গঠন ক্ষমতার দিক থেকে সম্পূর্ণ অত্যন্ত দুর্বল এবং এর ভিতর 0 পয়েন্টগুলো অভ্যন্তরীণ দিক থেকে অনেক শক্তিশালী। রাসেল ও তার টিম মেম্বার ভেবেছিল এবার হয়তো আরও উন্নত মানের গঠন শক্তির এক্সপ্লয়েট হয়তো ব্যবহার করবে গোস্ট। তবে সেই খেলাটা পুরোই ঘুরিয়ে দিয়ে বাইরে থেকে দুর্বল তবে ভেতরে গঠন শক্তিশালী করে একটি এক্সপ্লয়েট দিয়ে অ্যাটাক চালায় তাদের নেটওয়ার্ক এবং সে সফল হয়। হঠাৎ করে কন্ট্রোল রুমের সমস্ত অ্যাক্সেস ব্লক হয়ে যেতে থাকে। লাইট, ফ্যান, সিসিটিভিগুলো একবার চালু হতে থাকে আরেকবার বন্ধ হতে থাকে। এরপর ধীরে ধীরে দেশের সমস্ত নিউজ চ্যানেল গোস্ট এর সিস্টেমের আন্ডারে চলে যায় এবং আবার সকলের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন অটোমেটিকলি অন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেটা লাইট ও তার কন্ট্রোল হারায় এবং অন্য একটি অ্যাক্সেসের আন্ডারে চলে যায়। হঠাৎ সব টিভি চ্যানেল, মোবাইল, ল্যাপটপ সব ডিভাইস হঠাৎ ব্ল্যাক আউট। কয়েক সেকেন্ড পর এক বিকৃত সিগন্যালের আওয়াজ, যেন কোনো অচেনা ভাষায় ফিসফিস করে কথা বলছে কেউ। পর্দা ধীরে ধীরে আলোকিত হয়। একটি অন্ধকার ঘরের ভেতর সায়ে বসে আছে একটি মুখহীন অবয়। কণ্ঠ তার বিকৃত ধাতব প্রতিধ্বনির মতো, তবুও অদ্ভুতভাবে ঠান্ডা এক পরিবেশ রেখেছে। কণ্ঠে ছিল রোবোটিক আওয়াজ। 11:47 বাজতে আর মাত্র 10 সেকেন্ড বাকি। হঠাৎ করে সেই জায়গায় 10 থেকে 0 অবধি কাউন্টডাউন শুরু হয়। দেশের সকল মানুষ এখন পুরো বিষয়টা দেখছে। অনেকে আবার কৌতূহল নিয়ে এই সময়টার জন্য বসেছিল যে কি হতে পারে আসলে এই সময়। তিশা ও তার ল্যাপটপে পুরো ঘটনাগুলো দেখছে আর মনে মনে একটাই প্রশ্ন বাজছে, কিভাবে সম্ভব এগুলো? কন্ট্রোল প্যানেলের সবাই বড় স্ক্রিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সবাই যেন আতঙ্ক এবং ভয়ের চরম সীমানায়। রাসেলের কপাল বেয়ে মৃদু মৃদু ঘাম ঝরে পড়ছে। হঠাৎ করে কাউন্টডাউন শেষ হয় এবং সবার সামনে একটি ভিডিও প্লে হতে থাকে। ভিডিওটির উপরে লেখা লাইভ। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ঘন অন্ধকারাচ্ছন্ন জঙ্গল। হঠাৎ করে সেখানে হালকা আলো জ্বলে উঠল এবং দেখা গেল যে সেখানে 3 জন লোক বাঁধা অবস্থায় এবং তার মুখে টেপ লাগানো অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছে। লোকগুলো তাদের মাথা উপরের দিক করে। সবাই এখন লোকগুলোর মুখ দেখে অবাক হয়। এরা হলো সাখাওয়াত হোসেন, আলতাফ এবং শরীফুল। হঠাৎ করে তার সামনে 3 জন হ্যাকার মাস্ক পরা লোক আসে। 3 জনের মধ্যে সবার সামনে একজন দাঁড়িয়ে আছে এবং সে হয়তো তাদেরকে নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ হতে পারে এই হলো সেই গোস্ট। সামনে থাকা ব্যক্তিটি সাখাওয়াত হোসেন সহ বাকি 2 জন এবং বাকি 2 জনের মুখ থেকে টেপটি খুলে ফেলে। টেপটি খোলার সাথে সাথে সাখাওয়াত হোসেন বলতে থাকেন, আমায় বাঁচান আপনারা, ও আমাকে মেরে ফেলবে। এ অনেক ভয়ানক। এই শরীরে কোনো মায়াদয়া নেই। আমাদের অত্যাচার করা হয়েছে আমাদের উপর। এবার সামনে থাকা লোকটি বলতে থাকে, হ্যালো দেশবাসী, আমি হলাম ঘোস্ট। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কেমন লাগছে আপনাদের এই শোগুলো? যে শোগুলো আপনারা না চাইলেও দেখতে পাচ্ছেন, আপনাদের চোখের সামনে চলে আসছে। এই হলো রাসেল। কেমন আছেন আপনি? এই হ্যালো রাসেল, এই হ্যালো রাসেল, কেমন আছেন আপনি? দেশের নিরাপত্তা সিস্টেম এত দুর্বল কেন? যখন তখন আমি ঢুকে যাচ্ছি আপনাদের সিস্টেমে। তো চলুন সাখাওয়াতের মুখ থেকে আমরা কিছু কথা শুনে ফেলি। সারা দেশের জনগণ এবং রাসেল খুবই অবাক হয়। পুরো ভিডিওটি দেখছে এবং এটি কোনো রেকর্ডের না, এই ভিডিওটি লাইভ হচ্ছে। গোস্ট সাখাওয়াতকে প্রশ্ন করে, তুই কি অপরাধী? হ্যাঁ, আমি অপরাধী। এবার শরীফুল তুই বল, তুই কি অপরাধী? হ্যাঁ, আমি অপরাধী। নিকৃষ্টতম কাজ করেছি।
আমিও এই জীবনে আমার এবারের মতো ছেড়ে দিন। এবার আলতাপ তুই বল, তুইও কি অপরাধী? হ্যাঁ, আমিও অপরাধী। অনেক জঘন্যতম কাজ করেছি আমি। আমার ক্ষমতার অপব্যবহার করেছি আমি। দেশের সঙ্গে বেইমানি করেছি। সকল মানুষ এই কথোপকথনগুলি লাইভে দেখছে। সবার মনে একটাই প্রশ্ন, কেমন কাজ করেছে এরা? তিশা অবাক হয়ে সবটা দেখছে। তোরা শুধু দেশের সঙ্গে নয়, দেশের জনগণের সঙ্গে বেইমানি করেছিস। তোরা আমাদের দেশের নেটওয়ার্কিং সিস্টেমের সকল ডেটা বাইরের দেশে পার করেছিস। এমন কোনো অবৈধ কাজ নেই যা তোরা করিসনি। আমাদের এবারের মতো ক্ষমা করে দিন, এরপর আর কখনো এমন হবে না। ক্ষমা করব? হ্যাঁ, আর একটা সুযোগ দিন আমাদের। ঠিক আছে, যা, সুযোগ দিলাম। এই বলে গোস্ট একটি চেয়ারে বসে পড়ে, তারপর বলে, যা, পালিয়ে যা তোরা। গোস্টের এমন কথাই ওরা তিনজন উঠে দাঁড়ায় এবং হাত বাঁধা অবস্থায় দৌড়াতে থাকে এবং ওদের পিছনে বসে থাকে গোস্ট। ওরা কিছুটা দূরে যাওয়ার পর গোস্টের হাতে একটা বন্দুক দেখা যায়। সে বন্দুকটি রিলোড করে। সবাই বুঝে যায় এখন কি হতে চলেছে। গোস্ট বন্দুকটি ওদের দিকে তাক করে। ওরা কিছু বুঝতে পারছে না ওদের পিছনে কি হচ্ছে। ওরা শুধু দৌড়াতে থাকে। হঠাৎ করে 3টি গুলি চলার শব্দ হয় এবং ভিডিওটি গ্লিচ হতে থাকে। পুরো ভিডিওটি স্ক্রিন কালো হয়ে যায়। গুলি চলার শব্দ শুনে সবাই হতভম্ব হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি নেই যে কি হয়েছে ওদের সঙ্গে। রাসেল রাগে তার মাথা নিচু করে নেয়। তিশা পুরোই স্ট্যাচু হয়ে আছে। নিজের চোখে এগুলো কি দেখল সে? প্রায় 50 সেকেন্ড পর আবার ভিডিও প্লে হয় এবং এবার দেখা যাচ্ছে সামনের চেয়ারে বসে রয়েছে একজন। তার মুখে মাস্ক, তার সামনে 4টি ল্যাপটপ। পুরো ঘরে একটু লাল আলো জ্বলছে। লোকটির পিছে শোয়ানো অবস্থায় রয়েছে 3জন ব্যক্তি। আর এরা হলো সাখাওয়াত, আলতাপ এবং শরীফুল। কিন্তু কেউই আর জীবিত নেই, সবাই মৃত। অনেকেই এমন ভায়োলেন্স এবং ব্রুটাল সিন দেখতে না পেরে নিজেদের চোখ বন্ধ করে রেখেছে। গোস্ট এবার সবার উদ্দেশ্যে বলে, আজ এতটুকুই ছিল আপনাদের জন্য। দেখা হবে আবার নতুন কোনো এক লাইভ শোতে। হয়তো সেইটাই হবে শেষ শো। আর জেনে রাখুন আপনারা, আমি কিন্তু থাকি না কোনো আলোয়, থাকি না কোনো রাজ্যে। দখল করতে এসেছি রাজ্য, এই সাম্রাজ্য। শুভরাত্রি। এ বলে হঠাৎ করে আবার সমস্ত টিভি চ্যানেল, মিডিয়া আগের মতো হয়ে যায়। সবার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন তাদের আবার নিয়ন্ত্রণে চলে আসে। স্যাটেলাইট পুনরায় তার কন্ট্রোলে চলে যায়। দেশের সকল মানুষজন এখন এক প্রকার আতঙ্কের মধ্যে আছে। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না যে তারা আজকে কি দেখলো। সব থেকে ভয়ঙ্কর বিষয়, তারা 3জনের মৃত্যু দেখলো। আর যে 3জন ছিল কিনা দেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একজন হলো ডিআইজি। সবাই খুব ভয়ভীতি হয়ে রয়েছে। আর এগুলো চলতে চলতে প্রায় রাত্রি 2টা বেজে গেছে। এদিকে তিশা তার ল্যাপটপ অফ করলো। সে বলতে থাকে, কিভাবে সম্ভব একসাথে একটি দেশের সমস্ত মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের ওপর কন্ট্রোল নিয়ে আসা? কিভাবে পারে সে? এতটা স্কিলফুল, এতটা দক্ষ সে। তবে কেন সে দেশের উপকারে কাজ করছে না? লাইফে এসে 3জন মানুষকে খুন করলো সে, এবং সেই 3জন ব্যক্তি কোনো না কোনোভাবে সরকারি কার্যক্রমের সঙ্গে জড়িত। এমনকি সব শেষে হুমকি ছুড়ে দিল সে, চ্যালেঞ্জ ছুড়ে দিল সে। কি চাইছে? কোন রাজত্ব চাইছে? আমাদের দেশে কি এমন কোনো সাইবার এক্সপার্ট নেই যে একে থামাতে পারে? তার হ্যাকিং দিয়ে কি সে নাকি কন্ট্রোল সিস্টেম পর্যন্ত হ্যাক করে ফেলে? তিশা উপলক্ষে কথাগুলো ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। কন্ট্রোল রুম আবারও আগের মতো হয়ে যায়। সবাই এক প্রকার নিজেদের মাথা চাপড়াচ্ছে, কারণ এমন একজন ব্যক্তিকে তারা ধরতে পারতেছে না যে কিনা সব কিছু ওপেন করতেছে। সবাই তাদের ল্যাপটপ, কম্পিউটার নিয়ে ব্যস্ত। কেউ তার আইপি ট্র্যাক করার চেষ্টা করতেছে, কেউ বা চেষ্টা করতেছে তার তৈরি ভাইরাসের প্রতিষেধক করে তোলার। কেউ কেউ আবার কোডিং ও প্রোগ্রামিং ও আবার জাভা, যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব কিছু দিয়ে চেষ্টা করছে। এদিকে রাসেল তার অফিস রুমে গিয়ে মাথায় হাত দিয়ে আছে। হঠাৎ করে তার সামনে থাকা কম্পিউটারের একটি ভিডিও ক্লিপ চালু হয়। রাসেল, তোর সময় ফুরিয়ে আসছে।
তুই ভাবছিস আমি শুধু তোর সিস্টেমে ঢুকেছি? না, আমি ঢুকেছি তোর অপরাধের শিরায়, তোর দেশের প্রতিটি নেটওয়ার্কের রক্ত প্রবাহে। তুই আজ যে ডেটা পড়ছিস, যে ফাইল খুলছিস, যে বার্তা পাঠাচ্ছিস, সবই হয়তো আমার অনুমতিতে চলেছে। 11:47 এটা কোনো এলোমেলো সময় নয়, এটা এক গণনার শেষ মুহূর্ত, একটি সিস্টেম যা তুই চিনিস না, কিন্তু তোর চারপাশে বছরের পর বছর ধরে শ্বাস নিচ্ছে। সেটাই একদিন জেগে উঠবে, আর তোর শেষ দিন হবে। তুই কি ভাবছিস রাসেল, আমি টাকা চুরি করতে এসেছি? না, টাকা আমার অস্ত্র নয়, টাকা কেবল আমার দরজা। টাকা কেবল আমার দরজা খোলার চাবি। যা আমি চাই তা হচ্ছে তোর মৃত্যুর অ্যাক্সেস, তোর ডাটাবেস, তোর গোপন নথিপত্র, তোর নিরাপত্তা প্রোটোকল ভেঙে আমি তোকে শেষ করব। যেদিন এই দরজা খুলবে সেদিন তুই দেখতে পারবি শুধু তোর সিস্টেম নয়, তোর চারপাশের মানুষও আমার হয়ে গেছে। তুই আমাকে খুঁজছিস, কিন্তু আমি হয়তো তোর পাশে দাঁড়িয়ে আছি, হয়তো তোর অফিসের কেউ, হয়তো তোর বন্ধু, হয়তো তুই নিজেই। তুই যত বেশি আমাকে থামানোর চেষ্টা করবি, খোঁজার চেষ্টা করবি, আমি তত বেশি তোর ভেতরে ঢুকব। মনে রাখিস রাসেল, সত্য সবসময় নীরব থাকে, যতক্ষণ না কেউ সেটাকে জাগিয়ে তোলে। তোর অপরাধের সাম্রাজ্য ধ্বংসের পথে চলে এসেছে। 11:47 হবে সেই মুহূর্ত যখন আমি তোকে সত্যের মুখোমুখি দাঁড় করাবো, এই দেশকে দাঁড় করাবো। আর সেদিন আলো জ্বলবে, কিন্তু সেই আলোয় কোনো ছায়া প্রতিফলিত হবে না। শেষ লাইন বলার পর হঠাৎ স্কিন লাল রঙের অদ্ভুত প্রতীক ভেসে ওঠে, অর্ধেক উল্টো অর্ধেক কোট আকারে। তারপর একটি তীক্ষ্ণ চিৎকারের মতো শব্দ হয় এবং সব স্কিন একসাথে নিভে যায়। চারপাশে শুধু নীরবতা। রাসেল পুরো ভিডিওটি দেখে তার টেবিলে থাকা পানির গ্লাসটি তুলে কম্পিউটার স্ক্রিনে ছুঁড়ে মারে এবং সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনটি ডিসপ্লে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। রাসেল এবার বলতে থাকে, ঠিক আছে, তুই আমার থেকে খুব বড় হ্যাকার, তাই না? এবার মাঠে আমি শরীরে নামছি। এর আগে যারা আমার সাথে লাগতে এসেছিল তারা কেউ বেঁচে ফেরেনি। আমি জানি না তুই কে যে আমার পিছে লেগেছিস, তবে তোর অন্তিম সময় ঘনিয়ে এসেছে। তুই যেভাবে সাখাওয়াত, আলতাফ এবং শরীফুলকে মেরেছিস তার থেকেও নির্মম মৃত্যু তোর হবে। অপেক্ষায় থাক। পিএ সিনিয়র অ্যানালিস্ট রাফাতকে ডাকে। রাফাত রাসেলের রুমে প্রবেশ করে এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা হতে থাকে। সকালবেলা দেশের সমস্ত মিডিয়া তোলপাড়, সাধারণ জনগণ অনেকটা ভয়ভীত এবং আতঙ্কিত, এবং মিডিয়ার সবাই সরকারের দিকে, প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে কিভাবে এটা সম্ভব। একজন ব্যক্তি কিভাবে লাইভে এসে 3 জন ব্যক্তিকে খুন করতে পারে। যদিও সাখাওয়াত হোসেন, ডিআইজি আলতাফ এবং বিখ্যাত বিজনেসম্যান শরীফুল ভিডিওতে স্বীকার করেছিল যে তারা অপরাধী, কিন্তু এর কি প্রমাণ আছে যে গোস্ট তাদেরকে মৃত্যুর ভয় দেখে এগুলো বলায়নি? সব কিছু এক ধরনের ধোঁয়াশা দিয়ে ঘেরা। এদিকে প্রশাসন থেকে রাসেলকে চাপ দেওয়া হচ্ছে বারবার, কারণ সে হলো সাইবার প্রতিমন্ত্রী। দেশের নেটওয়ার্ক সিস্টেমকে রক্ষা করা তার দায়িত্ব, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। একবার নয়, দুবার সে ব্যর্থ হয়েছে। এবং কিছুক্ষণ আগে নদীর ধারে ওই 3 জনের লাশ পাওয়া যায়। পুলিশ ওই লাশগুলো উদ্ধার করে এবং পোস্টমর্টেমের জন্য পাঠায়। সকালবেলা তন্ময় ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় এবং ভার্সিটিতে প্রবেশ করবে এমন মুহূর্তে সে একজনের সঙ্গে ধাক্কা খায় এবং সে মেয়েটি হলো তিশা। তিশার হাতে কিছু বই ছিল, সেগুলো মাটিতে পড়ে যায়। তিশা খেয়াল করে দেখে ছেলেটা হলো তন্ময়। সে তার বাকি 2 জন বান্ধবীদের মতো অতটা অহংকারী বা বদমেজাজি নয়। শুরু থেকে সে তন্ময়কে যথেষ্ট সম্মান করে আসতেছে, আর তন্ময়েরও এমন ব্যাপার অনেক ভালো লাগে। তিশা কেন জানি না ইদানিং তন্ময়কে নিয়ে ভাবনা চিন্তা করে। না চাইতেও তার কল্পনাতে তন্ময় চলে আসে। সহজ সরল একটা ছেলে সে। তন্ময় বলে, সরি, আমি দেখতে পাইনি। কোনো ব্যাপার না। এই বলে তিশা মাটিতে থাকা তার বইগুলো তুলতে থাকে। তন্ময়ও তাকে হেল্প করতে থাকে। বই তুলে দেওয়া শেষে তন্ময় সেখান থেকে চলে যেতে ধরে। এমন সময় তিশা বলে, আচ্ছা তন্ময়, তুমি কি আমায় দেখে ভয় পাও?
আমার সাথে খুব একটা কথা বলো না যে। তন্ময় এমন কথাই দাঁড়িয়ে যায় এবং বলে, ভয় হয়, তবে অপমানিত হওয়ার ভয়। আমি তো তোমায় কোনোদিন অপমান করিনি। না, করেননি, তবে যদি কোনোদিন করেন সেই ভয় হয়। আমি অমর না। জানি। তো তারপরও এমন করো। তন্ময় কিছু বলে না, চুপ করে থাকে। বন্ধু হবে আমার? হাসছো কেন? আমি আর আপনি বন্ধু? কোনোভাবেই তা সম্ভব না। কেন সম্ভব না? আপনার স্ট্যাটাস অনেক হাই, আমি সেই তুলনায় কিচ্ছু না। বন্ধুত্ব কি স্ট্যাটাস দেখে হয়? এখনকার যুগে তাই হয়। আচ্ছা চলো ক্যাম্পাসে ওই জায়গায় গিয়ে কথা বলি। তন্ময় দাঁড়িয়ে থাকে চুপচাপ। কি হলো, চলো। ক্লাস শুরু হবে তো। আজকে ক্লাস করব না। তিশা তন্ময়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় এক প্রকার। তিশার স্পর্শে তন্ময় কিছুটা অবাক হয়ে যায়। এরপর তারা দুজনকে ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গাতে ঘাসের ওপর বসে। তিশা নীরবতা ভেঙে প্রশ্ন করল তন্ময়কে, তোমার ফ্যামিলিতে কে কে আছে তন্ময়? কেউ নেই, মা বাবা ছিল, ওনারা মারা গেছেন। ওহ সরি। ইটস ওকে। ঢাকাতে কতদিন হলো আসছো? কয়েক মাস। ফুচকার একটা দোকান দিলাম, ভালোই চলছে, নিজের পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারছি। ও আচ্ছা। কালকে ঘটনা দেখেছো? হ্যাঁ, আমার ল্যাপটপেও ওই বিষয়টি দেখাচ্ছিল। কি নির্মম একটা ঘটনা, তাই না? বলো। হ্যাঁ, তবে আমার শুধু এই বিষয়টা ভেবে আফসোস হচ্ছে যে আমাদের দেশের নেটওয়ার্ক সিস্টেম রক্ষার দিকে যারা আছে তারা পর্যন্ত এ ঘটনায় টিকে থাকতে পারল না। আমারও তো সেই সেম প্রশ্ন। এর আরেকটা কারণও হতে পারে। কি কারণ? হয়তো ঘোস্ট নামের হ্যাকার অনেক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং দক্ষ এই বিষয়ে। তা তো অবশ্যই, নইলে তো কবেই সে ধরা পড়ে যেত। ও যেভাবে আমাদের নেটওয়ার্কে প্রোটোকলকে ভেঙে আমাদের সিস্টেমে ঢুকছে তা সত্যি অনেক আশ্চর্যকর। ও যেসব এক্সপ্লয়েট ব্যবহার করছে তা এক কথায় অপ্রতিরোধ্য, আর 0 পয়েন্টগুলো অনেক শক্তিশালী। বাহ, তুমি তো অনেক কিছুই জানো দেখছি। তাই একটু একটু জানি। আচ্ছা, একে ধরার মতো কি কেউ নেই? হয়তো আছে, আবার নেই, হয়তো বা তৈরি হচ্ছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন শুনি? এই ঘুরিয়ে বললাম। আচ্ছা চলো আমরা দুজন মিলে ওকে খুঁজে বের করি। হাসছো কেন? ঘোস্ট নিজেই ঘোস্টকে খুঁজবে। কি বললে? কই কিছু না তো। কিছু একটা তো বলেছো তুমি। আমি কিছুই বলিনি। ক্লাসের ঘন্টা পড়ে গেছে, চলুন ক্লাসে যাই। তোমায় তো বললাম আজ ক্লাসে যাব না। আরে চলুন, স্যার এখন হ্যাকিং বিষয় পড়াচ্ছেন। স্যারের কাছ থেকে হ্যাকিং শিখে ঘোস্টকে খুঁজে বের করব। মজা করছো তুমি? কই না তো। এরপর তন্ময় এবং তিশা ক্লাসের উদ্দেশ্যে রওনা হয় এবং ক্লাসরুমে প্রবেশ করে নিজেদের জায়গা মতো বসে পড়ে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করেন এবং ওনাকে দেখে অনেকটা গম্ভীর মন হচ্ছে স্যার বলতে থাকেন, তোমরা হয়তো গতকাল রাতের ঘটনাটা পুরোটা দেখেছো, জেনেছো পুরো বিষয়টি সম্বন্ধে। আমি আসলে অবাক হচ্ছি এটা ভেবে যে আমাদের নেটওয়ার্ক সিস্টেমের দায়িত্বে যারা রয়েছে তারা এখনও বেসিকের গণ্ডিও রাখতে পারেনি। কালকের ঘটনার পর আমি অনেকটা সময় ধরে পুরো জিনিসটাকে পর্যবেক্ষণ করেছি এবং আমি এমন কিছু জিনিস পেয়েছি যা আসলেই অনেক মজার এবং ভয়ানক জিনিস। কিভাবে গোস্ট অ্যাটাক করেছিল পুরো নেটওয়ার্কটা আন্দাজ করতে পেরেছি। স্যারের কথা শুনে ক্লাসের সবাই অনেক অবাক হয় এবং উৎসুক ভঙ্গিতে পুরো ঘটনাটা শুনতে থাকে। তন্ময় একটু নড়েচড়ে বসে এবং অনেক আগ্রহের সঙ্গে ঘটনাটি শুনতে থাকে। অন্যদিকে তিশা আরও মনোযোগের সঙ্গে পুরো বিষয়টি শুনতে থাকে। স্যার আবার বলতে শুরু করলেন, গতকাল আমাদের পুরো নেটওয়ার্ক সিস্টেমের উপর অ্যাটাক হয়েছিল মোটামুটি 2 বার। প্রথমবার গোস্ট নামের হ্যাকারটি অ্যাটাক করেছিল অনেক শক্তিশালী কিছু এক্সপ্লয়েড এবং 0 পয়েন্ট দিয়ে, যার ফলে তার এক্সটার্নাল অ্যান্টি ডিটেক্ট করা যায়নি এবং তার মধ্যে সে এমন কিছু হ্যাকিং স্কিল বা কোডিং ব্যবহার করেছে যা তাকে একদম প্রতিরোধবদ্ধ করে তুলেছে।
আর আমি তোমাদের এই ক্লাসগুলো শুরুর দিনই বলেছি, সে একজন হ্যাকার তখনই পরিপূর্ণ হতে পারবে যখন সে পুরো সিস্টেমকে জানবে, নিজের আয়ত্তে আনতে পারবে। আর এই গোষ্ঠের কাজকর্ম দেখে শিওরলি বলা যায় যে এ কোনো পরিপূর্ণ একজন হ্যাকার। এবং প্রথমবার যখন এই অ্যাটাকটি হয় তখন গোষ্ঠ আগে থেকেই বলে দিয়েছে যে সে রাত 11:47 কিছু একটা করতে চলেছে। সেই কথা মাথায় রেখে আমাদের সবাই প্রতিরক্ষা অফিসারগণ অনেক শক্তিশালী এক্সপ্লয়েডের প্রতিশোধক তৈরি করতে থাকে। আর সবথেকে অবাক করা বিষয় হলো, যখন গোষ্ঠ দ্বিতীয়বার আমাদের পুরো সিস্টেমকে হ্যাক করে তখন সে একটি দুর্বল এক্সপ্লয়েড ব্যবহার করেছিল, কিন্তু তার ভেতরে 0 পয়েন্টগুলো অনেক শক্তিশালী ছিল। এবং এর পাশাপাশি সে ব্যবহার করেছিল হ্যাকিংয়ের অন্তত জনপ্রিয় একটি মাধ্যম, ফিশিং। এবং শেষে সে তার কিছু নিজস্ব তৈরি করা ভাইরাস দিয়ে আমাদের নেটওয়ার্ক সিস্টেমকে প্রোটোকলগুলোকে ভেঙেছিল এবং আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি যেই রোবটগুলো ছিল সেগুলোকেও ভেঙেছিল। তো মোট কথা দাঁড়ালো এই যে আমাদের দক্ষ অফিসাররা অপেক্ষা করছে যে আরও শক্তিশালী ইকুইপমেন্ট দিয়ে হয়তো গোস্ট অ্যাটাক করবে, কিন্তু ঘটনা পুরোপুরি তার উল্টো ঘটেছে। এর পাশাপাশি খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করা 3 জন ব্যক্তিও ওর হাতেই মারা গিয়েছে এবং যার লাশ আজ সকালে নদীর ধারে পাওয়া গেছে। 3 জনকে গুলি করে মারা হয়েছে, যেমনটা আমরা লাইভ ভিডিওতে দেখেছিলাম। আমরা জানি না যে এর পরবর্তীতে কি হবে, তবে এতটুকু ঠিকই বোঝা যাচ্ছে যে গোস্ট রীতিমতো আমাদের সরকারকে চ্যালেঞ্জ করছে, কারণ তার মোটিভ যদি এরকম না হতো তাহলে সে কখনোই কাজগুলো লাইভে সে করতো না বা এতটা ওপেনে কাজগুলো করতো না। আর ভিডিওতে আমরা আরও দেখতে পেয়েছি যে 3 জন ব্যক্তি মারা গিয়েছে, তারা মৃত্যুর পূর্বে নিজেদেরকে অপরাধী বলে স্বীকার করেছে। তবে কি তার মানে ওরা 3 জন কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল যার কারণে তাদের গোস্ট মেরে ফেলেছে? আর যদি তাই হয় তাহলে গোস্ট নিরীহ মানুষদের কেন আতঙ্কের মধ্যে রাখছে? আবার এমনটাও হতে পারে যে সে হয়তো মৃত্যুর ভয় দেখিয়ে তাদের মুখ দিয়ে এমনটা বলিয়েছে। আসলে আমরা এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে দাঁড়িয়ে যে কোনো কিছুই হতে পারে। স্যার একটু থামে এবং লক্ষ্য করেন যে ক্লাসের সকলে অনেক মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। সবার চোখে মুখে এক ধরনের গম্ভীরতার ছাপ বোঝা যাচ্ছে। স্যার কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করে, তো আজকে আমাদের যে বিষয়টি সম্বন্ধে ধারণা দিব সেটা হলো গোস্ট ব্যবহার করা একটি বিশেষ এক্সপ্লয়েট, কিভাবে এটা কাজ করে এবং এক্সপ্লয়েটটা আসলে কি, এবং আগামীকাল এটার উপর তোমাদের একটা ক্লাস টেস্ট হবে। সো সবাই প্রস্তুতি নিয়ে আসিও। এই কথা বলে স্যার তার ক্লাসের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তন্ময় স্যারের কথা শুনে মুচকি মুচকি হাসতেছিল এবং মনে মনে বলতেছিল, বাহ স্যার বাহ, আপনি তো অনেক কিছুই জানেন দেখছি। স্যার তখন ক্লাস করিয়ে বেরিয়ে যান সেখান থেকে। রাত্রি 1:44। শহর থেকে অনেকটা দূরে একটি পরিত্যক্ত গোডাউনের 2 ট্রাক অস্ত্র এবং 1 ট্রাকে ড্রাগসের ডিল চলছে। যে মিশনটি ডিল চলছে এটা হলো রাসেলের মিশন, এক ব্ল্যাক মাফিয়ার অবৈধ কার্যক্রম। তার আজকের এই মিশনটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে জুবাইর তার সাথে থাকা লোকেদের উদ্দেশ্যে বলে, কি রে, তোর কি সব কিছু রেডি? জি স্যার। সব কিছু সেফটির সাথে করিস, একটু লড়চড় হলেই কিন্তু খবর আছে। ওকে বস, আপনি একদম চিন্তা করবেন না। আর একটু পরে গাড়িগুলো বর্ডারের উদ্দেশ্যে রওনা দিবে। ওকে, সব কিছু ঠিকঠাক করতে থাকে। জুবাইর মারুফের সাথে কথা বলে চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসলো। এমন সময় তার কাছে রাসেলের কল আসে। জুবাইর ফোনটি রিসিভ করে। হ্যালো। জি বস, বলুন। কাজ কত দূরে এগোলো? বস, আমাদের সব কিছু রেডি, এখন শুধু মালগুলোকে পার করা বাকি আছে। ওকে, আর শোন, একটা সিক্রেট সিগন্যাল আছে বুঝলি, জানিসই তো, হয়তো কোনো সিগন্যালের কথা বলছি। জি স্যার, জানি। ঠিক আছে, ঠিক মতো কাজ কর, তোর জন্য পুরস্কার আছে। কল রাখছি এখন। ওকে বস। রাসেল ফোন কেটে দিল। আর কিছুক্ষণের মধ্যে জুবাইয়ের সমস্ত ড্রাগস এবং অস্ত্রগুলো গাড়িতে তোলে। এরপর সে প্রথম ভার্সিটির ড্রাইভিং সিটের পাশে বসে এবং ড্রাইভারকে গাড়িটি স্টার্ট দিতে বলে এবং অতঃপর রওনা হয় বর্ডারের দিকে। অন্যদিকে রাসেল এবং তার টিম এখনও কন্ট্রোল রুমে পুরো সিস্টেমের উপর নজর রাখছে। তার মনে এখনও যেন ভয় ডানা বেঁধে রয়েছে, কখন যে ডার্ক ওয়েব থেকে তার সকল তথ্য চুরি হয়ে যায় বা এমন কিছু
তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে, যা কখনো ছড়িয়ে পড়া উচিত নয়। রাসেল তার স্পেশাল অফিসার রাফাতকে বলে, চেক করো তো, আর দেখো কোনো অ্যানোনিমাস মুভমেন্ট দেখাচ্ছে নাকি। ওকে স্যার, আমি দেখছি। রাসেলের কথা মতো রাফাত পুরো সিস্টেমের কন্ট্রোল প্যানেলে ঢুকে এবং সেখান থেকে যায় অ্যাডমিন প্যানেল এবং তাদের নিজস্ব পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করে এবং সেখানে ঢোকার পর সে রাসেলকে বলে, স্যার, আমাদের কিছু প্রক্সি এখনও ব্লকড হয়েছে, হয়তো এখনও পুরোপুরি ভাইরাসগুলো সরে যায়নি। রাসেল মুচকি হেসে বলে, সে হয়তো এখনো আমাদের উপর নজর রাখছে, আমাদের সমস্ত প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। তুমি এক কাজ করো, ওর আইপি ট্রেস করার চেষ্টা করো। রাসেলের কথা মতো রাফাত অনেকগুলো ট্রেসিং লাগায় এবং 80 সেকেন্ড ওয়েট করে, কিন্তু তারপরও কোনো কাজ হয় না, কারণ 80 সেকেন্ডের পর একবার লোকেশন দেখায় রাশিয়াতে, একবার জাপানে, আর একবার দক্ষিণ কোরিয়ায়, এবং আরেকবার দেখে চীনে। মানে একের পর এক রীতিমতোভাবে লোকেশন চেঞ্জ হতে থাকে এবং সেই লোকেশন চেঞ্জের ব্যবধান মাত্র 2 থেকে 3 সেকেন্ড, যা কখনোই সম্ভব নয়। রাফাত রাসেলের কথা শুনে বলে, ও আচ্ছা, অনেক বড় মাপের খেলোয়াড়ও, তাই না? কিন্তু আমিও কম যাই না। আমি যত পরিশ্রম আর ব্রেন দিয়ে এই সাম্রাজ্য তৈরি করেছি, তা এত সহজে নষ্ট হতে দেব না। রাফাত রাসেলের কথা শুনে একটা মুচকি হাসে। রাফাত সব জানে রাসেলের এই মাফিয়া কর্মকাণ্ড সম্বন্ধে, কারণ রাসেলের ডান হাত সেই। রাসেলের সব ধরনের অবৈধ কর্মকাণ্ডে সে সামিল থাকে। রাসেল এবার রাফাতকে বলে, তুমি প্রথমে সাবলেট সিগন্যাল পাঠাও, তারপর অ্যান্টিসিপেট করতে হবে। রাফাতের আর বুঝতে বাকি রইল না রাসেল কিসের কথা বলছে। রাফাত প্রথমত ডিটেক্টেড আইপি অ্যাড্রেস একটি সাবলেট সিগন্যাল পাঠায়, তারপর সে সব কিছু এরপর ওই অ্যাড্রেসের কোবাল্ট স্ট্রাইক নামের একটি হ্যাকিং পদ্ধতির মাধ্যমে অ্যাটাক করে। তারপর সে অ্যান্টিসিপেট পদ্ধতি ইউজ করে এবং কিছুক্ষণের পর আরাফাত হুররে বলে চিৎকার করে ওঠে এবং রাসেলকে বলতে থাকে, স্যার, ইউ আর জিনিয়াস। ওর পাঠানো সমস্ত ভাইরাস ধীরে ধীরে রিসেন্ট হয়ে যাচ্ছে। রাসেল মুচকি হাসে। একটা অন্ধকার ঘরে দুজন ব্যক্তি মাস্ক পরা অবস্থায় বসে তাদের ল্যাপটপে কি জানি কাজ করতেছে। তারা মূলত কন্ট্রোল প্যানেলের উপর নজর রাখছিল, আর এরা হলো গোস্টের সহকারী। এরা মূলত সাইবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল প্যানেলের উপর হ্যাক করা অবস্থায় নজরদারি করছিল, কিন্তু হঠাৎ করে রাসেল এবং রাফাত সেই হ্যাকিং থেকে তাদের অ্যাডমিন প্যানেলকে বের করে আনে এবং যা দেখে দুজন ব্যক্তি অবাক হয়ে যায়। তারা একে অপরকে বলতে থাকে, আমাদের সেন্ড করা সমস্ত ভাইরাস তো রিসেট হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। আর ভাই বলতে হোস্টকে বোঝানো হয়েছে, ও তো এখন নেই। আমাদের এত হার্ডলি তৈরি করা ভাইরাসকে ওরা নিষ্ক্রিয় করে দিয়েছে। হ্যাঁ, একটা কথা ভুলে যাস না, ভাই কিন্তু বলেছিল যে রাসেলও অনেক দক্ষ এই হ্যাকিং জগতে। তা তো বলেছিল। এখন ভাই আসা অবধি অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে উনি কি করেন। রাসেল রাফাতের কথা শুনে মুচকি হাসে এবং বলে, এমনিতে এত বড় একটা অন্ধকার জগৎ তৈরি করিনি, বুঝলি? জি বস, আপনি জিনিয়াস। শোন, এখন নতুন করে পাসওয়ার্ড মার এবং যতগুলো রোবট আছে সবগুলোকে নতুন করে রিস্টোর কর। ওকে বস, করছি। রাসেলের কথা মতো রাফাত পাসওয়ার্ড সব জায়গায় নতুন করে দেয় এবং রোবটগুলোকে রিস্টোর করে এবং নতুনভাবে অ্যাপ্লাই করে। স্যার, আপনার কথা মতো সব করেছি। গুড। এখন জন দ্য রিপার টুলটি অ্যাক্টিভেট কর এবং বুরপ সুইট এ চেক কর সব কিছু। ওকে বস। জন দ্য রিপার টুলটি হলো পাসওয়ার্ড চেকিং টুল এবং বুরপ সুইট টুলটির মাধ্যমে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং করা যায়। সব কিছু টেস্ট করার পর রাফাত বলে, স্যার, এখন আমাদের পুরো সিস্টেমটা নিরাপদ। কোনো রকমের কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট দেখতে পাচ্ছি না এবং সব কিছু আগের মতোই চলছে। ওকে, গুড জব। এখন প্রস্তুত থাক নেক্সটের জন্য। ওকে বস। 2:44 নিস্তব্ধ রাত। জঙ্গলের মধ্যে দিয়ে 3টা ট্রাকে তাদের গতিতে সামনের দিকে চলছে। জুবাইর ও তার লোকজন সকল ট্রাকস এবং অবৈধ অস্ত্রগুলো নিয়ে যাচ্ছে 3টি ট্রাকে করে। প্রথমত ট্রাকটিতে রয়েছে জুবাইর এবং পরে 2টিতে রয়েছে তার বাকি লোকগুলো।
হঠাৎ করে জুবাইর খেয়াল করে তাদের রাস্তার মাঝখানে একটি মোটরসাইকেল দাঁড় করানো এবং তার উপর একজন ব্যক্তি শুয়ে আছে। জুবাইর খুব জোরে হর্ন দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। লোকটি এমনভাবে শুয়ে আছে মোটরসাইকেলটির উপর যেন সে কোনো কিছু শুনতেই পারছে না। জুবাই বিরক্ত হয়ে তার একজন লোককে পাঠায়, তার নাম হলো রাজিন। রাজিন ট্রাক থেকে নেমে বিরক্তিমাখা মুখ নিয়ে লোকটির দিকে এগিয়ে যেতে থাকে। রাজিন লোকটির সামনে গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না সে। রাজিন আগন্তুক লোকটির আরও কাছে চলে যায় এবং সে দেখতে পায় লোকটি এক ধরনের মাস্ক পরে রয়েছে। রাজিন তার কাছে গিয়ে বলে, কিরে ভাই, কখন থেকে ডাকছি, কথা কি কানে যায় না? আগন্তুক লোকটি এখনও নিশ্চুপ। কিরে, কি হলো, কথা কি কানে যায় না? আর কি সব এগুলো পরে রাখছে মাস্ক? রাজিন কোনো উত্তর না পেয়ে এবার আগন্তুক লোকটির কাঁধে হাত রাখে। মোটরসাইকেলে শুয়ে থাকা লোকটি হঠাৎ করে রাজিনের ডান হাতটা ধরে এবং এক মোচড় দিয়ে ভেঙে ফেলে। রাজিন জোরে করে একটা চিৎকার ছাড়ে। রাজিনের চিৎকার জুবাইর শুনতে পারে। আগন্তুক লোকটি রাজিনকে বলে, তোর সাহস হলো কিভাবে আমাকে স্পর্শ করার? রাজিন কিছু বলতে পারে না, ব্যথায় কোকড়াতে থাকে সে। আগন্তুক লোকটি তার কোমরে গুজে রাখা একটি বন্দুক বের করে এবং রাজিনের কপালে ঠেকিয়ে দুইবার ফায়ার করে। বুলেটগুলো রাজিনের কপাল ভেদ করে বেরিয়ে যায়। নিমেষের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে রাজিনের নিথর দেহ। ট্র্যাকে বসে থেকে সমস্ত কিছু দেখছিল জুবাইর। এরপর জুবাইর তার সমস্ত লোকজনকে নামাতে বলে এবং সবাই মিলে আগন্তুক লোকটির মুখোমুখি হয়। প্রায় 30 জন লোকের বিপরীতে দাঁড়িয়ে আছে একজন মাস্ক পরিহিত ব্যক্তি। তবে আগন্তুক লোকটিকে দেখে মনে হচ্ছে না যে সে কোনো রকম ভয় পেয়ে আছে। আগন্তুক লোকটি একটি সিগারেট বের করে তাদের সামনে ধরলো এবং মনের মতো সুখে টানতে থাকে। জুবাইর আগন্তুক লোকটির এমন কাণ্ড দেখে প্রচুর অবাক হয় এবং বলতে থাকে, কে রে তুই? আমাদের পথ আটকিয়েছিস কেন? আর তুই আমার লোককে মারলি কেন? সামনে থাকা আগন্তুকটি জুবাইয়ের কথা শুনে হাসতে থাকে এবং বলে, আমি কে এটা জানার পর থাকতে পারবি তো? আমি হলাম তোদের মৃত্যু। মৃত্যুকে কখনো এত কাছ থেকে দেখেছিস? আজ দেখে নে। তুই আমাদের মৃত্যু? হাসালি, তুই ভুল জায়গায় হাত দিয়েছিস। তুই একা আমাদের কি করবি? আমি একাই অনেক কিছু করে এসেছি যা তোদের কল্পনারও বাইরে। কে তুই? কে আমি শুনবি? শোন তাহলে। যেখান থেকে তোদের চিন্তা ভাবনা শেষ হয় সেখান থেকে আমার সিস্টেম শুরু হয়। আমি এই হাত দিয়ে তোদের জীবনের কোডও লিখতে পারি, আবার তোদের জীবনে ফুল স্টপও টানতে পারি। আমি তোদের কাছে এখন মায়াজাল, তোদের কাছে আমি রহস্যে ঘেরা একটি ব্যক্তিত্ব। তোর বস রাসেলও তো এখন প্রচুর ভয় আছে আমাকে নিয়ে। না জানি কখন আমি ওর সিস্টেমের ভিতরে ঢুকে ওর বুক চিরে ঝান্ডা গেড়ে আসবো। হ্যাঁ, আমি হলাম সেই যে দেশের পুরো সিস্টেমকে নিজের আয়ত্তে করে নিতে পারে। আমি হলাম খোঁজ ওরফে জমদূত। এই বলে এতটা তীব্র গতির সাথে গোস্ট ট্রাকে ঘুষি মারে যাতে করে ট্রাকের পেছনের অঙ্কুশ উঁচু হয়ে যায়। এমন দৃশ্য দেখে জুবাইর এবং তার লোকেরা কয়েক পা পিছনে সরে যায়। পুরো পরিবেশটা জোরে হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে যায়। বাতাস ছিল একদম হিম ঠান্ডা। তুই সে গোস্ট? হ্যাঁ, আমি সেই গোস্ট। জুবাইর অনেকটা সাহস নিয়ে বলে, তুই গোস্ট হস আর যাই হস, তুই একা আর আমরা কতজন দেখেছিস? এই কথা বলে জুবাইর তার সাথে থাকা লোকজনেদের গোস্টের দিকে হামলা করতে নির্দেশ দেয়। যখন জুবাইরের লোকেরা গোস্টের দিকে এগোয় তখন, তোরা যতজনই হোস না কেন আমার কিচ্ছু করতে পারবি না। এই বলে গোস্ট তার হাতে একটি রিমোট নিল এবং মুহূর্তের মধ্যে সেখানে 3টা ড্রোন আসলো। গোস্ট রিমোটে চাপ দেওয়ার পর ড্রোনগুলো থেকে ছোট ছোট কিছু লাল কালারের বল বেরিয়ে জুবাইরদের আশেপাশে পড়লো এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো জায়গাটা লাল ধোঁয়ায় ভরে গেল। জুবাইর খেয়াল করে হঠাৎ করে তার মুখে কেউ একজন একটা মাস্ক জাতীয় কিছু পরিয়ে দেয়। প্রায় 40 সেকেন্ড পর ধোঁয়াগুলো উড়ে যায়। তারপর জুবাইর দেখতে পায় যে তার
যত লোকজন ছিল সবাই মাটিতে পড়ে আছে এবং শুধু দাঁড়িয়ে আছে সে এবং তার সামনে দাঁড়িয়ে থাকা গোস্ট। জুবাইর লক্ষ্য করে যে তার মুখে মাস্ক পরা। সে মাস্কটি খোলে। কিরে, কি ভাবছিস? তুই মাস্ক কখন পরলি এইটা ভাবছিস? তোর এই লোকগুলোর কি হলো এইটা ভাবছিস? শোন তাহলে, একটু আগে যে ধোঁয়াগুলো দেখছি এগুলো কোনো সাধারণ ধোঁয়া নয়, এগুলো হলো বিষাক্ত ধোঁয়া বা পয়জনিয়াস ধোঁয়া। আর এই ধোঁয়াতে 20 সেকেন্ডের বেশি যদি কেউ নিঃশ্বাস নেয় তাহলে সে আর বাঁচতে পারে না। আরে, ধোঁয়া চলাকালীন সময় আমি তোকে মাস্ক পরিয়ে দিয়েছিলাম যাতে করে তোকে পরে সব কিছু বলতে পারি, আর আমার মুখে তো আগে থেকেই মাস্ক পরা। জুবাইরের বুঝতে বাকি রইল না যে তার সাথে কি হতে চলেছে। জুবাইর এখন আতঙ্কিত, বিস্মিত এবং ভয়ভীত। সে কি করবে বুঝে উঠতে পারছে না। তার কাছে থাকা বন্দুকটি বের করে গোস্টের দিকে তাক করে এবং যেই বাটনে চাপ দেবে ঠিক তারই আগে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা গোস্ট তার বন্দুকটি চালায় এবং তার বন্দুকটি থেকে একটি গুলি বের হয়ে এসে জুবাইরের ডান হাতে লাগে এবং তার বন্দুকটি ছিটকে পড়ে যায়। জুবাইরের হাত দিয়ে রক্ত পড়ছে, যে রক্তের গন্ধ যেন গোস্টকে তৃপ্তি দিচ্ছে। জুবাইর ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু আফসোস তাকে বাঁচানোর মতো কেউ নেই চারপাশে। মনে আছে সেই রাতের কথা, যেই রাতে ঠিক এমনভাবে একজন ব্যক্তি মৃত্যুর দিকে ঢলে পড়ছিল এবং যাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলি তোরা, কিন্তু তারপরেও সেই মানুষটা তোর মতো এতটা চিৎকার করেনি। সে চুপচাপ সবটা সহ্য করে নিয়েছিল। দেশের জন্য সে নিজেকে বলি দিয়েছিল। তার আত্মত্যাগ সেদিন লুকিয়ে পড়েছিল তোদের মতো কিছু অপরাধীদের মিথ্যের আড়ালে। আর আজ দেখ, তুই কাপুরুষের মতো সামান্য হাতে হাতে গুলি লাগার আঘাতে চিৎকার করছিস। গোস্টের কথা শুনে জুবাইর অনেক আগের একটি রাতের কথা মনে পড়ে যায়। সে অনেক গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। তার সামনে সেদিন রাতের চিত্র ভেসে উঠতে থাকে, যেখানে একজন মানুষ যাকে ঘিরে রেখেছে কতগুলো মানুষ এবং সেই মানুষগুলোর মধ্যমণি হয়ে থাকা মানুষটি ধীরে ধীরে নিজের শরীর ত্যাগ করছে। তখন জুবাইরের মুখে একটি নাম শোনা যায়, রাজীব। জুবাইর আর পুরো কথা বলতে পারে না। তার আগেই গোস্ট তার দিকে বন্দুক তাক করে ট্রিগারে চাপ দেয় এবং সেখান থেকে একটি বুলেট বের হয়ে জুবাইরের কপালে ভেদ করে বেরিয়ে যায় এবং মাটিতে পড়ে থাকে তার প্রাণহীন মূল্যহীন দেহটি। জুবাইর মারা যাওয়ার পর গোস্ট তার বাইকের সঙ্গে হেলান দিয়ে একটি সিগারেট জ্বালায়, তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, একটাকেও আস্ত রাখবো না। 4টা গেল, সেদিনের সেই ভয়াবহ রাতের বদলা আমি নেব। দুনিয়ার প্রতিশোধ দুনিয়াতেই শেষ হবে। দেশপ্রেমের উপহার মৃত্যু হতে পারে না, তা আমি দেখে নেব। এরপর গোস্ট সেখানে আরও কিছুক্ষণ থেকে সেই জায়গাটি পরিত্যাগ করে চলে যায়। শুরু থেকেই কিছু ছোট ছোট প্রশ্নের জন্ম হয়ে আসছে এর পুরো ঘটনাটা জুড়ে। এই প্রশ্নগুলোর উত্তর কোথায়? আদৌ কি প্রশ্নগুলোর উত্তর রয়েছে? গোস্ট কেন রাতের কথা বলল? কিসের প্রতিশোধের কথা বলল? জুবাইর মৃত্যুর পূর্বে রাজীব চৌধুরীর নাম কেন নিল? এই রাজীব চৌধুরী আবার কে? তবে কি আজকের এই কষ্টের পেছনে রয়েছে কোনো ভয়াবহ ইতিহাস? তবে কি এই ক্যারেক্টারের পিছে রয়েছে কোনো প্রতিশোধ? এখন দেখার বিষয় শেষ অবধি কি হয়। আসলে রহস্যগুলো একে অপরের সঙ্গে জট বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে পৌঁছেছে এখন সেগুলো খোলা মুশকিল। এখন অপেক্ষা করতে হবে এর অন্তিম পরিণতি কিসের দিকে যায়। সকালবেলা তিশা ক্লাসরুমে বসে। শুধু তিশা বলে ভুল হবে, সবাই ক্লাসরুমে বসে রয়েছে এবং সবাই পরীক্ষার জন্য প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে ক্লাসে স্যার প্রবেশ করলো। তিশা শুধু চারিদিকে তাকিয়ে কাকে যেন খুঁজছে। তিশা তন্ময়কে খুঁজছে, কিন্তু কোথাও সে নেই। তিশা ভাবে সে হয়তো আসবে না আজকে। স্যার সবাইকে খাতা দিয়ে দেয়। মোটামুটি 5 মিনিট চলে যায়। হঠাৎ করে ক্লাসরুমের গেটের সামনে কেউ একজন দাঁড়িয়ে বলে, স্যার, মে আই কাম ইন? ক্লাসের সবাই গেটের দিকে তাকায় এবং দেখতে পায় যে গেটের সামনে দাঁড়িয়ে আছে তন্ময়। তিশাও খেয়াল করে যে গেটে দাঁড়িয়ে আছে তন্ময়। চোখে মুখে এখনও ঘুমের ছাপ, চুলগুলো এলোমেলো হয়ে কোনো রকমে হয়তো চোখে মুখে পানি দিয়ে শার্ট প্যান্ট পরে চলে এসেছে সে। তিশা তন্ময়ের সেই ঘুম জড়ানো মুখের দিকে তাকিয়ে রয়েছে, মনে মনে ভাবছে কি কিউট লাগছে ওকে।
তোমার এত লেট কেন আজ? স্যারের প্রশ্নের জবাবে তন্ময়ের সোজা সাপটা উত্তর। ঘুম ভাঙতেছিল না স্যার, তাই একটু দেরি হয়ে গেছে। তন্ময়ের এমন বাচ্চাদের মতো উত্তর শুনে ক্লাসের সবাই হাসতে থাকে। তিশাও একটু মুচকি হাসে। স্যার ওকে বেশি কিছু আর বলে না। ওর হাতে কোশ্চেন পেপার দিয়ে সিটে গিয়ে বসতে বলে। তন্ময় দেখতে পায় সবার শেষে একটি সাইট ফাঁকা রয়েছে। সে সেখানে গিয়ে বসে এক্সাম দেওয়া স্টার্ট করে। এক্সামের কোশ্চেন দেখে সে মুচকি হাসি হাসে, যেন প্রশ্নগুলো একদম সোজা এসেছে। সে এক্সাম দেওয়ার ফাঁকে ফাঁকে কয়েকবার তিশার দিকে তাকিয়েছে। সে যতবারই তিশার দিকে তাকিয়েছিল ততবারই সে খেয়াল করেছে যে তিশা এক্সাম দেওয়া নিয়ে ব্যস্ত ছিল। অন্যদিকে তিশাও এক্সাম দেওয়ার ফাঁকে ফাঁকে অনেক কবারই তন্ময়ের দিকে তাকিয়েছিল, কিন্তু সেও দেখতে পায় তন্ময় পরীক্ষা দেওয়া নিয়ে ব্যস্ত ছিল। মজার ব্যাপার হচ্ছে, যখনই তারা দুজন একে অপরের দিকে তাকাচ্ছিল তখনই দুজনে পরীক্ষা দেওয়া নিয়ে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর এক্সামের টাইম শেষ হয় এবং স্যার সবার কাছ থেকে কোশ্চেন পেপার কালেক্ট করতে থাকে এবং সবগুলো পেপার নিয়ে নেওয়া শেষে সে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের আজকের পরীক্ষার ফলাফল কাল দেওয়া হবে। এই বলে স্যার সেখান থেকে চলে যান। চলে যাওয়ার পর তন্ময় শুনতে পাই ক্লাসের সবাই আজকের প্রশ্নটা নিয়ে অনেক বলাবলি করছিল। তাদের কাছে নাকি অনেক কঠিন লেগেছে প্রশ্ন। তাদের কথা শুনে তন্ময় হাসতেছিল। ক্যাম্পাসের মাঝখানে তিশা, দিশা এবং রিয়া গোল হয়ে বসে আছে। তাদের ল্যাপটপটি অন করে। কি রে, কেমন এক্সাম দিলি তোরা? ভালোই দিয়েছি, তবে তোর থেকে তো ভালো কোনোদিনও দিতে পারবো না। কেন পারবি না? পারলেই পারবি। এত পড়ি তাও তো তোকে কাটাইতে পারি না। হ্যাঁ তাই, এই কাজ নেওয়ার চিন্তায় মাথা থেকে ঝেড়ে ফেলেছি। হাসছিস তুই? না, তোদের কথা শুনে একটু হাসি এলো আর কি। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। ওদের থেকে কিছুটা দূরে তন্ময় বসে আছে, তার ল্যাপটপ নিয়ে কী সব জানি কাজ করছিল। এবার তিশা বলে, তোরা জানিস আসলে গোস্ট যে রকমের কাজগুলো করছে, আমি তার উপর কয়েকদিন ধরে একটু রিসার্চ করতেছিলাম এবং আমি অনেক কিছু বুঝতেও পারছি। রিয়া এবং দিশা অনেক অবাক হয়ে যায় তিশার কথা শুনে এবং বলে, কি বুঝতে পেরেছিস? যেমন ধর, ও অনেক অ্যাডভান্স আইপি ব্যবহার করে, যার কারণে ওর লোকেশন একবার এক এক জায়গায় দেখায়। ও আচ্ছা। তারপর ও প্রথমত কোডিং দিয়ে কোনো সিস্টেম অ্যাটাক করে, তারপর ভাইরাস দিয়ে। ও, তুই এতদিন জানলি কিভাবে? আসলে কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম, তো যার ফলে এতটুকু জানতে পেরেছি। ও আচ্ছা। হঠাৎ তিশা ল্যাপটপটি ব্লিঙ্কিং করতে থাকে এবং একসময় গিয়ে স্টেবল হয়। তবে সেখানে অটোমেটিকলি একটি ভিডিও প্লে হয় এবং সেখানে সাবটাইটেল ভাবে লেখা আসতে থাকে। হ্যালো মিস তিশা, কেমন আছেন? আমি জানি আপনি অনেক ব্রিলিয়ান্ট, আপনার অনেক কৌতূহল আমাকে দেখার, আমি এটাও জানি। তবে সবার তো সব চাওয়া পূরণ হয় না, আর আপনি আমাকে নিয়ে এত রিসার্চ করতেছেন আমি নিজেই অবাক। আর আমাকে খোঁজার দরকার নেই, এমনও হতে পারে যে আমি আপনার আশেপাশে আছি বা আপনার মধ্যেই আছি, বা ধরুন আপনার বান্ধবী দিশায় আমি, বা এমনও তো হতে পারে আমি রিয়া, আবার এমনও হতে পারি আপনার ক্লাসের শিক্ষকও আমি, হতেই পারি আমি এসব, কিন্তু আমি আবার কেউই নই। আমাকে খুঁজে পাওয়া মুশকিল। ভালো থাকবেন আর আমায় নিয়ে গবেষণা চালিয়ে যান, যদি পেয়ে যান আমার দেখা। আর আমি হলাম ঘোস্ট। ওয়েলকাম টু মাই হ্যাকিং ওয়ার্ল্ড। এই ভিডিওটি দেখে তিশা, দিশা এবং রিয়া প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়, কারণ গোস্ট কিছুক্ষণ আগে তিশার ল্যাপটপটি হ্যাক করেছিল এবং সেই ভিডিওটি সেই সেখানে প্লে করেছে। ওরা তিনজন প্রচণ্ড রকম ভয় পেয়ে যায় এবং একে অপরের দিকে তাকাতে থাকে। তোকে কে বলেছিল ওকে নিয়ে এত গবেষণা করতে? আমি কি জানতাম ও এত ফাস্ট বা এত কিছু জানতে পারে? তুই ওকে নিয়ে আর কিছু করবে না, ও ওর মতো যা ইচ্ছে করুক। কিন্তু কি রহস্যময়ভাবে কথা বলেছে, ও নাকি আমার আশেপাশেই আছে। আবার বলল কি যে তোরাও নাকি গোস্ট হতে পারিস, আবার নাকি আমাদের স্যারও গোস্ট হতে পারে। কি আজব, তাই না বল? আজব হোক আর যাই হোক, তুই ওকে নিয়ে একটুও ভাববি না। আর
যে তোর ল্যাপটপ হ্যাক করতে পারে এত সহজে। সে পারে না এমন কিছু নেই এই দুনিয়ায়। তোরা শুধু শুধুই ভয় পাচ্ছিস। হ্যাঁ তাই, তুই আর ওকে নিয়ে একটুও ভাববি না। ওকে ওকে বাবা, ঠিক আছে। তিশা এরপর ক্যাম্পাসের এদিক সেদিক একটু তাকায় এবং দেখতে পায় যে বকুল গাছের নিচে তন্ময় বসে রয়েছে তার ল্যাপটপটি খুলে। তিশা তার বান্ধবীদের বলে, চল ওইখানটাতে যাই। কেন? ওইখানটাতে কেন যাব? হ্যাঁ, কেন যাব? ওখানে ওই তন্ময় বসে আছে। তো কি হয়েছে, চল ওর সাথে গিয়ে গল্প করি। তুই গল্প করার আর মানুষ খুঁজে পেলি না? আরে চল তো। আচ্ছা তিশা, আমি একটা জিনিস অনেক দিন ধরে লক্ষ্য করছি। তুই তন্ময়ের বিষয়ে এমন আচরণ করিস কেন? মানছি ও গরিব, কিন্তু ভার্সিটিতে ওর থেকেও তো অনেক গরিব ছেলে আছে। তাদের ক্ষেত্রে তো তুই এরকম সিম্পাথি দেখাস না, তাহলে ওর বেলায় এমন কেন? রিয়ার কথা শুনে তিশা কিছুক্ষণ চুপ থাকে, এরপর বলতে লাগে, আমি জানি না কেন আমি এমন করি, তবে ওর মধ্যে কিছু একটা আছে যা আমাকে ওকে নিয়ে ভাবতে বাধ্য করে। ছেলেটা দেখে কি সহজ সরল, ওর ভেতরে কোনো রকম প্যাঁচ নেই। এই তিশা, তুই কি বলছিস? তুই কি ভেবে বলছিস? ওর সাথে তোর কোনোভাবে যায় না। মানছি আজকে ওকে আগের থেকে একটু দেখতে ভালো লাগছে, তবে ওর সাথে তোর কোনোভাবেই যায় না। হ্যাঁ, আমিও তাই বলছি। দেখ, ভার্সিটির সকল ছেলেরা তোর জন্য পাগল, আর তুই কিনা একজন ফুচকাওয়ালার জন্য এমন করছিস। বিষয়টা কি ক্রিঞ্জ না? আমি জানি না, ও যা করে করুক, আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছি। জানি না কেন, তবে আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছি অনেকটা। আর ভালোবাসার কোনো স্ট্যাটাস লাগে না, ভালোবাসায় কোনো ছোট বড় বলে জিনিসও থাকে না। ভালোবাসায় শুধু দেখতে হয় দুটো মন একে অপরকে চায় নাকি চায় না। বুঝতে পারছি, তোকে আর কিছু বলার নেই আমাদের। তো এখন থেকে কি ওকে জিজু বলে ডাকবো নাকি? ধ্যাত, তুইও না। লজ্জা পেয়ে লাভ নেই শোনা। আচ্ছা, এখন তো চল। ঠিক আছে, চল। এরপর তিশা, রিয়া এবং দিশা তন্ময় যেখানে বসে রয়েছে সেখানকার দিকে যেতে থাকে। তিশা তন্ময়ের সামনে এসে বলে, কি হলো মিস্টার, এখানে একা একা বসে কি করছেন শুনি? তন্ময় হঠাৎ এমন প্রশ্নে অবাক হয়ে যায়। সে মাথা উঁচু করে দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে তিশা এবং তার বান্ধবীরা। তন্ময় জবাব দেয়, তেমন কিছু না, একটু ল্যাপটপটা ঘাটাঘাটি করছি। ও আচ্ছা, তো আমরা কি বসতে পারি? অবশ্যই, বসুন বসুন। রিয়া, তিশা এবং দিয়া সেখানে বসে। এরপর তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তো এক্সাম কেমন দিলা? ভালোই দিয়েছি। সবাই বলছে তাদের নাকি খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, তোমার মতো স্টুডেন্ট বলছে এক্সাম ভালো দিয়েছে। হাউ ফানি। তন্ময় একটু মুচকি হাসে এবং বলে, কালকে দেখিয়েন টপ র্যাঙ্ক আমার থাকবে। তন্ময়ের কথা শুনে তিশা, দিশা এবং রিয়া অনেক অবাক হয়ে যায়। তিশা বলে, এত কনফিডেন্স? হ্যাঁ, পরীক্ষার তো অমনি দিয়েছি। আচ্ছা দেখো, কনফিডেন্ট যেন আবার ওভার কনফিডেন্ট না হয়ে যায়। হবে না এমনটা। না হলেই ভালো। তিশা মোবাইল স্ক্রল করতেছিল, হঠাৎ তার সামনে একটি নিউজ আসে। নিউজটাতে কিছুটা এমন দেখাচ্ছিল, আজকে শহর থেকে কিছুটা দূরে জঙ্গলে অনেকগুলো লাশ উদ্ধার করে পুলিশ। ক্রাইম স্পটে লেখা ছিল, গোস্ট এখন সব জায়গাতে, যাতে করে পুলিশের আর বুঝতে বাকি রইল না যে এই কাজটা কার। কয়েকদিনের ব্যবধানে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে এই গোস্ট নামের ব্যক্তিত্বের কারণে, তা সত্যি ভয়াবহ রূপ ধারণ করেছে। এতদিন তো মানুষজন ছিল নিজেদের টাকা পয়সা, ব্যক্তিগত তথ্য চুরির ভয়ে, তবে এখন তারা রয়েছে নিজেদের প্রাণ সংশয়। তাদের সমস্ত ভয় প্রেশার সরকারের উপর বর্তাচ্ছে। আর আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা কি এতটাই দুর্বল যে এইরকম একটা গোষ্ঠীতে ধরতে এত টাইম লাগতেছে? এতে করে সরকারের ভাবমূর্তি জনগণের সামনে ক্ষুণ্ণ হচ্ছে। জনগণের মধ্যে সরকারের ক্ষমতা নিয়ে প্রশ্ন জাগছে। নিরাপত্তা একটি দেশের নাগরিকের মৌলিক অধিকার, যে অধিকারটির নিশ্চয়তা সরকার কর্তৃক নিশ্চিত করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার যদি সেই মৌলিক অধিকার ঠিক মতো নিশ্চিত করতে না পারে, তবে সেই সরকারের শক্তিমত্তা, দেশ পরিচালনার কৌশল নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে। সরকারের কাছে আমাদের অনুরোধ, যত দ্রুত সম্ভব এই ভয়ানক একটি চক্রকে আইনের আওতায় এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত কর।
খবরটি দেখার পর তিশা এবং তার বান্ধবীরা অনেক অবাক হয়ে যায়। তার এতদিন ভাবতো যে গোস্ট হয়তো শুধু সিস্টেমই হ্যাক করে, তবে তারা এতদিন ভুল ভেবে এসেছে গোস্ট খুনও করে। দিন দিন এর আতঙ্ক নিরীহ মানুষদের হত্যা করা বেড়েই চলেছে। হ্যাঁ, সত্যি বলছিস তুই। জানি না কবে থামবে বা এর উদ্দেশ্য আসলে কি। এর উদ্দেশ্য হয়তো আরও ভয়ানক কিছু করা। তন্ময়ের কথা শুনে ওখানে বসে থাকা তিনজনই তার দিকে তাকায়। আরে আপনারা আমায় এমনভাবে দেখছেন কেন? আমি তো এমনি বললাম, আর এর কাজকর্ম দেখে তো অমনটাই মনে হচ্ছে আমার। ও আচ্ছা। এরপর তারা ওখানে আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলে এবং তারপর যে যার বাড়িতে চলে যায়।